শিখি বাংলাদেশের নদ নদী। আজকের এই 10 নম্বর লেকচারে আছে হচ্ছে বাংলাদেশের নদ নদী। প্রথমে আমরা কিছু ইনফরমেশন খাতায় লিখি, তারপরে আমরা আহ প্রথমে আমরা কিছু মুখস্থ আইটেম শিখবো। এরপরে কিছু মানে বোঝার মতো করে, যেগুলো বোঝা যায় সাধারণ জ্ঞানে কিংবা আঁকানো যায়, সেগুলো চেষ্টা করব। প্রথমে আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো, প্রথমে যে বিষয়টা আসে, বাংলাদেশের বর্তমানে সর্বমোট নদ নদীর সংখ্যা কত? বাংলাদেশের বর্তমানে নদ নদীর সংখ্যা 1008টা। কয়টা ভাইয়া? 1008টা। বিভিন্ন বইতে আমরা গত বছর পর্যন্ত পড়াইতাম, কোথাও কোথাও পড়াইতাম 370টা, 410টা, 710টা, এরকম আমরা নদ নদীর সংখ্যা পড়াইতাম। বাট গত বছর অক্টোবর মাসের দিকে, নভেম্বর মাসের দিকে বাংলাদেশ নদী রক্ষা কমিশন একটা তথ্য দেয়। নদী রক্ষা কমিশন একটা তথ্য দেয় যে আমাদের বাংলাদেশে বর্তমানে নদ নদীর সংখ্যা 1008টা। এখন অন্য অন্য বইতে অন্য অন্য সংখ্যা দেওয়া থাকতে পারে, বাট পরীক্ষায় আসলে তোমাকে উত্তর দিতে হবে 1008টা। এই যে 1008টা, এর মধ্যে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? দীর্ঘতম নদী কোনটা? আচ্ছা, অনেক বইতে পাবা মেঘনা, বাট এই নদী রক্ষা কমিশনের তথ্য মতে সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী, যার দৈর্ঘ্য 341 কিলোমিটার। কত কিলোমিটার ভাইয়া? 341 কিলোমিটার। এসি কি বন্ধ? গরম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম। এরপরে আসো ভাইয়া, দীর্ঘতম নদী তো দেখলাম, তাহলে ভাইয়া ক্ষুদ্রতম নদী কোনটা? ক্ষুদ্রতম নদী কোনটা? আগে ছিল গোবরা, বর্তমানে নদী রক্ষা কমিশনের তথ্য মতে সবচেয়ে ছোট নদী হচ্ছে গাঙ্গিনা নদী, যার দৈর্ঘ্য 0.042 কিলোমিটার। 0.042 কিলোমিটার গাঙ্গিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মির্জা টুকটুকি। কি খবর ভাইয়া, আপুরা কেমন আছেন আপনারা? কিছু ইনফরমেশন লিখে নেন, কারণ নদ নদী থেকে প্রশ্ন থাকবে, এটা অস্বাভাবিক কিছুই না। 3-2, ওকে, আমরা একটু দেখি তো সত্যি 3-2 না 4-2। একটু আমরা তোমাদের শীটটা একটু দেখি এখানে দেওয়া আছে কিনা। শিওর 3-2 না 4-2? আচ্ছা, 3-2, ইয়েস 3-2। 4-2 বলে ফেলছি, 3-2। আচ্ছা, দুঃখিত। 0.032 কিলোমিটার। হ্যাঁ, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, তাই না? আমার চেয়ে তোমরা ভালো জানতে পারো, এটা অস্বাভাবিক কিছুই না। তো দেখো, এরপরে আসো, এরপরে আসো নদী সংক্রান্ত যে বিদ্যা, হ্যাঁ, নদী সংক্রান্ত যে বিজ্ঞান বা বিদ্যা বলতে পারো, নদী সংক্রান্ত যে বিদ্যা, তাকে বলা হয় পটোমোলজি। নদী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পটোমোলজি। নদী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কি ভাইয়া? পটোমোলজি। নদী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পটোমোলজি। বাংলাদেশের বর্তমানে নদ নদীর সংখ্যা 1008টা। দীর্ঘতম নদী পদ্মা, 341 কিলোমিটার। ক্ষুদ্রতম নদী গাঙ্গেনা, 0.032 কিলোমিটার। দেখো, এই যে নদীগুলো, দেখো আরেকটা জিনিস দেখো, যে বাংলাদেশ থেকে ভারতে গেছে, আবার এই ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে কিছু নদী গেল, এই ভারত থেকে বাংলাদেশে আবার ব্যাক এসেছে, এমন নদীর সংখ্যা হচ্ছে 4টা। কয়টা ভাইয়া? এমন নদীর সংখ্যা হচ্ছে 4টা। বাংলাদেশ থেকে ভারতে গেছে, ভারত থেকে বাংলাদেশে এসেছে, এমন নদীর সংখ্যা হচ্ছে 4টা। কোন 4টা দেখো? নাম্বার 1 আত্রাই, নাম্বার 2 মহানন্দা, নাম্বার 3 পুনর্ভবা, নাম্বার 4 টাঙ্গন। তাহলে বাংলাদেশ থেকে ভারতে গেছে, ভারত থেকে বাংলাদেশে এসেছে, এমন নদীর সংখ্যা কয়টা? 4টা। আত্রাই, পুনর্ভবা, মহানন্দা, টাঙ্গন। এখানে একটা জিনিস একটু খাতায় নোট করে নিবা।
কি নোট করে নিবা? এই যে আমরা আত্রাই নদীটা লিখলাম, বাংলাদেশের একমাত্র নদী যে নদীটা একটা বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কিসের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? বিলের মধ্য দিয়ে। আচ্ছা ভাইয়া, কোন বিলের মধ্য দিয়ে? যদি এটাও জানতে চাই, এই আত্রাইটা প্রবাহিত হয়েছে চলন বিলের মধ্য দিয়ে। বাহ! কোন বিলের মধ্য দিয়ে? চলন বিল। বাংলাদেশের সর্ববৃহৎ বিল এইটা। সর্ববৃহৎ বিল হচ্ছে এই চলন বিল, যে বিলটা তিনটা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। কোন কোন জেলা? পাবনা জেলা, তারপরে নাটোর জেলা, তারপরে কোন জেলা? সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। ক্লিয়ার কিনা ভাইয়া আপুরা যারা ক্লাস করতেছো? তোমরা ক্লিয়ার কিনা? তোমরা ক্লিয়ার কিনা? তোমাদের কি এই ক্লাস হয়েছিল, মানে আমি কোনোভাবে নিয়েছিলাম কোনোদিন? এই বাচ্চারা, কবে নিলাম? বেসিকের মধ্যে নিয়েছিলাম? কোথায় নিয়েছিলাম? কোন লেকচারে নিয়েছিলাম? বেসিকের মধ্যে? হুম? কোথায় বেসিকের মধ্যে নিয়েছিলাম? একটু কাইন্ডলি জানাবা। ও, বেসিকের মধ্যে নিয়েছিলাম, আচ্ছা বেসিকের মধ্যে থাকার কথা ছিল। ওকে, প্রথম দিকে, তার মানে বেসিকের মধ্যে নিয়েছিলাম, বেসিক লেকচার 4-এ নিয়েছিলাম। ওকে, সমস্যা নাই। তোমাদের এটা কি হচ্ছে? রিভিশন হচ্ছে। যারা করেছো 25/10/2024, মানে 1 মাস আগে হয়েছিল। বাহ! কে এটা? সায়রা, ওকে, থ্যাংক ইউ। বাহ, কি চমৎকার মেধা শক্তি! কিংবা খাতায় লেখা আছে নাকি এগুলা? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, তোমরা যারা সাম্প্রতিক নিয়ে ভয় পাচ্ছ, সাম্প্রতিক নিয়ে ভয় পাচ্ছ, যে সাম্প্রতিকের একটা বড় সংখ্যক নাম্বার পরীক্ষায় আসবে, আপনি কোথা থেকে উত্তর করবেন, তাদের জন্য আজকে রাত সন্ধ্যা 6টার সময় আমার জিকে ভাইয়া পেজ থেকে একটা সাম্প্রতিক ক্লাস যাবে। তোমরা যদি দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা যে সাম্প্রতিকটা কিভাবে পড়তে হবে, কোথা থেকে কতটুকু পড়তে হবে, আর তুমি রাইট ট্র্যাকে আসো কিনা, না রং ট্র্যাকে আসো, সেটা বুঝতে পারবা। ওকে মিমি, ওকে, এতটুকু পর্যন্ত আমাদের গেল। এরপরে দেখো, আরেকটা কথা বলেছিলাম, যে বাংলাদেশ থেকে একটা নদী গেছে কোথায়? একটা নদী গেছে ভারতে। ভারতে গিয়ে এই নদীটা করেছে রাগ, আর বাংলাদেশে ফেরত আসে নাই। এমন নদীর সংখ্যা কয়টা? এমন নদীর সংখ্যা একটা। বাংলাদেশ থেকে ভারতে গেল, ভারত গিয়ে আর বাংলাদেশে ফেরত আসে নাই, এমন নদীর সংখ্যা একটা। নদীটার নাম হচ্ছে কুলিক নদী। কি নদী? কুলিক নদী। কুলিক, কুলিক। ক দিতে পারো, খ দিতে পারো, অপশন যেটা থাকবে। তোমাকে তো আর রিটেন প্রশ্নের উত্তর করতে হবে না, তোমাকে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, তাই না? তো এই যে গেল নদ নদীর প্রথমে একটা বেসিক যে ইনফরমেশন, এটা আমরা প্রোভাইড করার চেষ্টা করলাম। দেখি আপনাদের শীটে আর কি কি আছে। বেসিক ইনফরমেশন থেকে একটু আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। তো আচ্ছা, নদী রক্ষা। আচ্ছা, দেখি কি কি আছে। দেখেন, আছে নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত। আচ্ছা, এইটা আমরা একটু লিখি, নদী গবেষণা ইনস্টিটিউট। নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত, যদি পরীক্ষায় আসে আমরা কি উত্তর করব? হ্যাঁ, বলা হচ্ছে, আহা, নদী গবেষণা কেন্দ্র, এইটা বর্তমানে কোথায়? বর্তমানে হচ্ছে হারুকান্দি। হারুকান্দিটা কোথায় ভাইয়া? হারুকান্দিটা কোথায়? হারুকান্দিটা হচ্ছে ফরিদপুরে। কোথায় ভাইয়া? ফরিদপুরে। বাট এই যখন এই নদী গবেষণা কেন্দ্র হারুকান্দি, ফরিদপুর, এই নদী গবেষণা কেন্দ্রটা, এই নদী গবেষণা কেন্দ্রটা প্রথমে প্রতিষ্ঠিত হয়, মানে প্রথম মানে স্থাপিত হয় হচ্ছে ঢাকাতে। কোথায় স্থাপিত হয়? ঢাকাতে। কত সালে? 1977 সালে নদী গবেষণা কেন্দ্র ঢাকায় প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয়। পরবর্তী সময় এইটা ঢাকা থেকে স্থানান্তরিত হয়ে কোথায় চলে যায় ভাইয়া?
চলে যায় হচ্ছে ফরিদপুরের হারুকান্দিতে। তোমরা একটু বলো, এই ফরিদপুরের হারুকান্দিতে এই নদী গবেষণা কেন্দ্রটা কবে গিয়েছে? তোমাদের পড়িয়েছি যেহেতু, তো তোমাদের কাছে প্রশ্ন করার। ইয়াস, বাহ, চমৎকার মিমি, ঐশ্বর্য, ওফ। 1989 সালে ঢাকা থেকে নদী গবেষণা কেন্দ্রটা কোথায় গেল? নদী গবেষণা কেন্দ্রটা গেল ফরিদপুরের হারুকান্দিতে। ঢাকা থেকে কোথায় গেল? ফরিদপুরের হারুকান্দিতে চলে গেল। বুঝতে পারছো তোমরা? তোমরা সবাই বুঝতে পারতেছো কিনা? আচ্ছা, এখানে বলা হয়েছে আন্তঃসীমান্ত নদী কতটা বাংলাদেশের, পরীক্ষায় থাকে। বাংলাদেশের কি নদী? আন্তঃসীমান্ত নদী। আন্তঃসীমান্ত নদী কতটা? কতটা ভাইয়া? আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টা। এই 57টার মধ্যে কয়টা? 57টা। এই 57টার মধ্যে ভারতের সাথে আন্তঃসীমান্ত মানে একের অধিক সীমান্তে যে নদীগুলো আছে, ভারতের সাথে কয়টা আর মিয়ানমারের সাথে কয়টা? ভারতের সাথে হচ্ছে 54টা। কয়টা ভাইয়া? 54টা। আর মিয়ানমারের সাথে কয়টা? 54 আর 3 57টা। এই তিনটা কি কি? এই তিনটা নদী কি কি? সাঙ্গু একটা, নাফ, এবং 3 নাম্বারটা হচ্ছে মাতামুহুরী। সাঙ্গু, নাফ এবং মাতামুহুরী, এই তিনটা নদী। সাঙ্গু, নাফ এবং মাতামুহুরী। আচ্ছা, তাহলে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কতটা? যদি এই প্রশ্ন আসে উত্তর কি দিবা? অনেকবার এসেছে এই প্রশ্ন। যদি পরীক্ষায় আসে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কতটা, উত্তর হবে 57টা। এর মধ্যে ভারতের সাথে কতটা? 54টা। মিয়ানমারের সাথে কতটা? 3টা। এই তিনটা কি কি? সাঙ্গু, নাফ এবং সর্বশেষ যেটা লিখেছি মাতামুহুরী। মনে থাকবে? এই যে পড়াচ্ছি আবার তোমাদের সাথে পড়তেছি, তার মানে তোমাদের এখানে মুখস্থ করানোর যে একটা চেষ্টা করতেছি। এখানে মুখস্থ হলে সবচেয়ে ভালো। বাসায় গিয়ে সারাদিন ঘ্যাঁ 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 করে পড়ার চেয়ে ভাইয়ার সাথে যদি পড়ো, মাথার মধ্যে মনে হয় ঢুকে যাবে ভাইয়ার কথাগুলো। যদি ঢুকে যায় তাহলে বড়ই ভালো, আর না ঢুকে গেলে কি, বড়ই মন্দ। কারণ এই যুদ্ধটা একটা মহাযুদ্ধের মতো। কেমন যুদ্ধের মতো? অনেকটা, অনেক বড়সড় একটা যুদ্ধের মতো হচ্ছে এই যুদ্ধটা। তো এই যুদ্ধে আমাকে জিততে হলে, আমাকে জয়লাভ করতে হলে, আমাকে অবশ্যই একটু ধরে ধরে পড়তে হবে। আমাকে জানতে হবে। আদারওয়াইজ এই লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে আমার একটা সিট নিশ্চিত করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সবকিছু বিবেচনায় রেখে পড়াশোনা কইরো ভাইয়া। সময় কিন্তু খুবই অল্প। তোমরা দেখবা যে জিকে ভাইয়া পেজে আমার একটা ভিডিও আপলোড করা আছে যে জাস্ট কয়েক মাস পরে তোমার অবস্থানটা কোথায় হবে, মানে এগুলো যখন ভাববা যে অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসাবে, হয়তো বা তুমি শিহরিত হয়ে যাবা সাময়িক সময়ের জন্য, পর মুহূর্তে আবার পড়াশোনা বাদ দিবা। তো এরকম কিছু কইরো না। বাবা মার কথা চিন্তা করে এই সময়টাকে কাজে লাগাও। আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে পড়ানোর জন্য, বোঝানোর জন্য, তোমরা যদি সেটা ভালো করে বুঝতে পারো। ওকে, এরপরে এখানে আর কি ইনফরমেশন দেওয়া আছে একটু দেখি। আচ্ছা, 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 এখানে বলা আছে নাব্যতম নদী মেঘনা। ওকে, নাব্যতম নদী বলা আছে মেঘনা। আচ্ছা, নাব্য শব্দের অর্থ কি? নাব্য শব্দের অর্থ হচ্ছে গভীর। কি তম নদী? নাব্যতম নদী। নাব্যতম নদী, নাব্যতম শব্দের অর্থ কি? নাব্যতম শব্দের অর্থ গভীর নদী। কেমন নদী? গভীরতম নদী। গভীরতম নদী কোনটা ভাইয়া? গভীরতম নদী হচ্ছে মেঘনা নদী। কি নদী? মেঘনা নদী। গভীরতম নদী কোনটা? মেঘনা নদী। চলো, আমরা এখন নদ নদী নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব। সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা? যেটা আমরা নদীর মিলন স্থল, নদীর উৎপত্তি স্থান, নদীর প্রবেশদ্বার, এগুলো নিয়ে আলোচনা করব। সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা? ঐশ্বর্য, তোমাদের তো ইয়েস, গভীরতম নদী, প্রশস্ততম নদীও হচ্ছে এই মেঘনা। সবাই রেডি কিনা? একদম। এই যে 38 জন 39 জন আছি আমরা, সবাই একদম ভাইয়া যে আমি রেডি।
পড়াইলেই এখন হয়ে যাবে। এর আগে আমি পড়িয়েছি, যারা বেসিক ক্লাস করেছো, যারা করো নাই তাদের প্রথম শেখা, আর যারা করেছো তাদের দ্বিতীয়বারের মতো একটা রিভিশন দেওয়ার সুযোগ এবং বোঝার সুযোগ। যারা আগে বুঝেছিল না তাদের বোঝার একটা বড় সুযোগ এইটা। তো ধরে নাও এইটা হচ্ছে হিমালয় পর্বতমালা। কি পর্বতমালা? সবাই লিখবা, সবাই আঁকাবা, সবাই আঁকাবা। যদি সম্ভব হয় আমার পেজে কিংবা আমার ইনবক্সে তোমরা এই ছবিটা দিতে পারো যে ভাইয়া আমি আঁকিয়েছি, আমি বুঝেছি, দেখেন না আমারটা হয়েছে কিনা। হি মা লয় পর্বত মালা। হিমালয় পর্বতমালা, এটা কি আঁকাইলাম? হিমালয় পর্বতমালা আঁকিয়েছি। এইখানে একটা বাংলাদেশের একটা অংশ আঁকাইলাম। ধরে নাও এটা বাংলাদেশের অংশ। নিচের টুকু আমরা আর আঁকাতে পারতেছি না, বাংলাদেশের উপরের টুকুর সাথে আমরা এবার একটা, ধরে নাও এটা বাংলাদেশের উপরের অংশ। ধরে নাও, কারণ পুরো মানচিত্র আঁকালে এর চেয়ে হয়তো বা একটু বেটার আঁকাতে পারতাম। যেহেতু পুরা মানচিত্র আঁকাই নাই তো একটু যেমন যেমন হতে পারে। তো এটাকে ধরে নিতে হবে যে এটা বাংলাদেশ। কি ধরে নিলাম? বাংলাদেশ। তো এখন বাচ্চারা, বাচ্চা বললে আবার কষ্ট পাও না তো তোমরা? দেখো, এই যে হিমালয় পর্বতমালা, এই পাহাড়গুলোতে, পাহাড়গুলো হচ্ছে কিসের পাহাড়? বরফের পাহাড়। কিসের পাহাড়? বরফের পাহাড়। কিসের পাহাড়? বরফের পাহাড়। আমরা বাদ চাই, ওকে। মিমি বলেছে যে ওরা বাদ চাই, তো বলা যাবে, ওকে। এই যে বরফের পাহাড়, এগুলো এখানে গলতে থাকে, গলে এইখানে এসে পানি জমা হয়। এখন এই পানিগুলো কোথায় যাবে? এই পানিগুলো যাবে কোথায়? তুমি ছাড়া সবাই কষ্ট পায়। তো এই পানিগুলো প্রবাহিত হচ্ছে, হতে হতে বাংলাদেশে প্রবেশ করলো। এখান থেকে পানি প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত হওয়ার কারণে একটা নদীর তৈরি হয়েছে। এই যে যে জায়গাটা থেকে নদীর উৎপত্তি হইলো, এই জায়গাটার নাম হচ্ছে, সবাই লিখবা, হিমালয়ের, হিমালয় পাহাড় থেকে যেহেতু হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ। হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ। বহ লিখছি, হিমবাহ, ওকে। হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ। এই হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ থেকে পানি প্রবাহিত হচ্ছে। এই যে প্রবাহিত হয় যে পানি, এটা মনে করো এটা কি, এটা পানি। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে গঙ্গা নদী। তাইলে গঙ্গা বাংলাদেশের নাম কি হয়েছে? বাংলাদেশে প্রবেশ করে এর নাম কি হয়েছে? বাংলাদেশে প্রবেশ করে এর নাম হয়েছে পদ্মা। কি হয়েছে? পদ্মা। বাংলাদেশে প্রবেশ করলো কোন জেলাতে? এই জেলাটার নাম কি? এই জেলাটার নাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ। এখান থেকে তিনটা প্রশ্ন হতে পারে। কিভাবে কিভাবে কি প্রশ্ন হতে পারে কাব্য ভাই? প্রশ্ন হতে পারে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? উত্তর কি হবে বলো? যদি পরীক্ষায় প্রশ্ন হয়, ভাইয়া পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়, তাহলে উত্তর কি দিবা? সবাই কি ঘুম? হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ মিমি বলেছে, আর কেউ? আর মনে হয় কেউ উত্তর দিতে পারবা না, তাই না? বলো সবাই। ফাতিমা বলেছে হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ। হিমালয়ের গাঙ্গেত্রী মটরওয়ালা বলেছে। আর কেউ? ভাইয়া বাংলা লিখতে একটু লেট হয়। আচ্ছা, ঐশ্বর্য। ঐশ্বর্য বলেছে বাংলা লিখতে লেট হয়। চাপাই নবাবগঞ্জ তো কখনো উৎপত্তি স্থল হতে পারে না, নাইম খান। তুমি কি ঘুমের জগতে আছো? তারপরে আশিক বলেছ গাঙ্গেত্রী হিমবাহ। রাগিনী হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ। মির্জা টুকটুকি হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ। তাই প্রশ্ন আসতে পারে, পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ। পদ্মা নদীর প্রবেশদ্বার কোনটা? প্রবেশ করেছে বাংলাদেশে, প্রবেশদ্বার চাঁপাই নবাবগঞ্জ জেলা দিয়ে। দেখো, এই পদ্মা নদী, এই গঙ্গা নদী ভারতের মুর্শিদাবাদে এসে, এই জায়গাটার নাম ধরে নাও ভারতের
মুর্শিদাবাদ। কি বাদ ভাইয়া? মুর্শিদাবাদ। কি বাদ? মুর্শিদাবাদ। এইখানে এসে এই নদীটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। কি ভাগে? এখানে কিন্তু এই মুর্শিদাবাদে কিন্তু একটা বাঁধও আছে জানো। এখানে কিন্তু একটা বাঁধও আছে, নাম হচ্ছে ফারাক্কা বাঁধ, যেটাকে বাংলাদেশের কি বাঁধ বলা হয়? যেটাকে বলা হয় মরণ ফাঁদ বা মরণ বাঁধ বলা হয়। তো এই এই যে ভারতীয় অংশে যে নদীটা থেকে গেল, এইটার নাম হচ্ছে ভাগীরথী। কি নদী? ভাগীরথী নদী। ভারতীয় যেটা থেকে গেল ভাগীরথী, বাংলাদেশে যেটা এসে প্রবেশ করলো এটা পদ্মা। এই গঙ্গা থেকে আসলো পদ্মা, পদ্মা নদী বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ দিয়ে প্রবেশ করলো। এতটুকু কারো কোনো সমস্যা, ঝামেলা কোনো কিছু আছে কিনা একটু কাইন্ডলি জানাবা। এতটুকুর মধ্যে কারো কোনো বিন্দু মাত্র সমস্যা আছে কিনা জানাবা। নাই ক্লিয়ার ভাইয়া, ওকে। তোমরা ক্লিয়ার হলেই আমি ক্লিয়ার, তোমরা ক্লিয়ার হলেই আমি ক্লিয়ার। ওকে। তো এরপরে দেখো, এটা গেল, এটা পদ্মা নদী। থাক, পদ্মা নদী এভাবে বাংলাদেশের মধ্যে থাক, সমস্যা নাই। একটু কালার করে দেই। এরপরে এই জায়গা থেকে এই যে পানি গড়ে গড়ে এখান, এটা হচ্ছে ভারতের সিকিম পর্বতমালা। জায়গাটার নাম কি? কালার চেঞ্জ করব আমরা, অন্য কালার নিব। এখান থেকে একটা নদীর উৎপত্তি হইল, বাংলাদেশে প্রবেশ করলো এসে। এই জায়গাটার নাম হচ্ছে ভারতের সিকিমের পর্বতমালা, সিকিম পর্বতমালা। এখান থেকে একটা নদীর উৎপত্তি হইলো, নদীটা বাংলাদেশে প্রবেশ করলো। আরে কর কর প্রবেশ কর। এই নদীটা বাংলাদেশে প্রবেশ করলো যে জেলা দিয়ে, সে জেলার নাম হচ্ছে নীলফামারী জেলা। এই জেলার কেউ আসো? নীলফামারী জেলা। তো এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে তিস্তা নদী। কি নদী ভাইয়া? তিস্তা নদী। এখন প্রশ্ন তোমাদের কাছে, তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? বলো, সবাই বলো, তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? সবাই একটু বলো না ভাই, তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? বাচ্চারা, ঘুমায় গেলে চলবে না। ভারতের সিকিম পর্বতমালা। মিমি কমেন্ট করেছো, বাকিরা কই? বাকিরা কি ঘুমায় গেছো? সবাই লিখতে হবে। ওকে, নদীটা বাংলাদেশে প্রবেশ করায় রেখে দাও। ওকে। এরপরে আসো বাচ্চারা, এরপরে আসো। এই যে এখানে, এই জায়গা থেকে আর একটা নদীর উৎপত্তি হইলো, নদীটা বাংলাদেশে প্রবেশ করলো এইখান দিয়ে। এই জায়গা থেকে আর একটা নদীর উৎপত্তি হলো। এই জায়গাটার নাম তিব্বতের মানস সরোবর। তিব্বতের মানস সরোবর হ্রদ। এখান থেকে একটা নদীর উৎপত্তি হইলো। নদীটা কোথা দিয়ে প্রবেশ করলো? এই যে যে জেলা দিয়ে প্রবেশ করলো এটার নাম হচ্ছে কুড়িগ্রাম জেলা। কোন জেলা ভাইয়া এটা? এটা হচ্ছে কুড়িগ্রাম জেলা। এই নদীটার নাম কি? ব্রহ্মপুত্র। তাইলে তিনটা নদীর প্রবেশদ্বার এবং উৎপত্তি স্থল আমরা শিখলাম। কে যেন একটা কমেন্টসও করেছে, নদ নদী আঁকায়া, কে এটা দেখি একটু আমরা একটু দেখার চেষ্টা করি। এটা মিমি, বাহ কি চমৎকার আঁকাইছে। বাহ কি চমৎকার আঁকাইছে মিমি, সুন্দর। বাহ, খুব ভালো লাগলো বিষয়টা। তো তোমরা এভাবে শিখতে পারো, সাধারণ জ্ঞানটাকে একদম মুখস্থ বানায় ফেলো না। তোমাদের এখানে যেভাবে মুখস্থ করে দেওয়া আছে, ধরো আমি যদি শীট দেখে পড়াইতাম, যে তোমাদের পড়াইতাম যে দেখো, পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয়ের গাঙ্গেয় হিমবাহ। মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো, আমার সাথে মুখস্থ করো। ভাই এটা আপনি শিখেছেন, হ্যাঁ।
তারপরে আবার বলতাম ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবর মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো, লাইনটার নিচে দাগ দাও দাগ দাও দাগ দাও, মেঘনার উৎপত্তি স্থল আসামের মণিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পরে, দাগ দাও দাগ দাও দাগ দাও, এরকম বলতাম। বুঝতে পারছো? তো আমরা সেভাবে শিখবো না। তো দেখো বাচ্চারা, এই যে এটা নদী কি ছিল? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র আর হচ্ছে এ পাশে ছিল কি, এ পাশে ছিল হচ্ছে পদ্মা, সরি, তিস্তা। এই দুইটা একত্রে মিলিত হয়ে গেল, কি হইলো? মিলিত হয়ে গেল। যে জায়গায় মিলিত হলো এই জায়গাটার নাম কি? এই দেখো, এই দুইটা নদী মিলিত হয়ে নতুন একটা নদী হবে, একটা নতুন স্রোতধারার তৈরি হবে। এই দুইটা মিলিত হয়ে একটা নতুন স্রোতধারা, দুইটা নদী একত্রে মিলিত হয়ে একটা নতুন স্রোতধারার তৈরি হলো। এই জায়গাটার নাম কি? কোথায় মিলিত হলো এইটা আসলে শিখি। কেরা কেরা মিলিত হইলো? তিস্তা প্লাস ব্রহ্মপুত্র মিলিত হয়ে যে নতুন স্রোতধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ভাষা থাকে যে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীর মিলিত স্রোতধারার নাম কি, মিলিত স্রোতধারার নাম কি, এরকম ভাষায় প্রশ্ন থাকে। মিলিত স্রোতধারার নাম কি হবে বাচ্চারা বলো তো? মিলে কি হইলো? মিলে নতুন একটা স্রোতধারা হবে, তার নাম ব্রহ্মপুত্র। কি হইলো? ব্রহ্মপুত্র। এখন কথা হচ্ছে ভাইয়া, এই দুইটা নদী মিলিত হইলো কোন জায়গায়? সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম কুড়িগ্রামের, কুড়িগ্রামের কোথায়? চিলমারিতে। কি মারি? চিলমারিতে। কুড়িগ্রামের কোথায়? চিলমারিতে। এই দুইটা নদী মিলিত হলো। ক্লিয়ার বাচ্চারা? আরে ভাই, মুখস্থর দিন শেষ। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান এত বেশি মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, সাম্প্রতিক মুখস্থ করতে হবে। এবং সাম্প্রতিক মুখস্থ কিভাবে করতে হবে, কোথা থেকে কি পড়তে হবে, তোমাদের 10টা 11টা ক্লাসে সাধারণ জ্ঞান শেষ হয়ে যায়। আমি মনে করি তোমাদের 50টা ক্লাস নেওয়ার আছে। 50টা ক্লাস হলে আমি তোমাদের সাধারণ জ্ঞানে 30 পাওয়া দিতাম। ক্লিয়ার? একটু জানাও। এরপরও 30 পাইতে যারা চাও, অবশ্যই, বুঝই তো, মেসেজ দিও, ইনশাল্লাহ টেকনিক শিখাই দিব। তো তাইলে এটা কি? ব্রহ্মপুত্র। তো আমরা পদ্মা লেখাটা মুছে ফেলি, পদ্মা তো আমরা বুঝতেছি। ব্রহ্মপুত্র প্রবাহিত হতে হতে এসে আবার দুইটা ভাগে ভাগ হয়ে গেল। কয়টা ভাগে ভাগ হইলো? কালার চেঞ্জ করি। দুইটা ভাগে ভাগ হইলো, এই একটা ভাগ, আর এই দিকে ধরো আর একটা ভাগ, লাল টুকটুকে আর একটা ভাগ, দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এই ভাগটা হলো কোথায়? জামালপুরের দেওয়ানগঞ্জে। কোথায়? জামালপুরের দেওয়ানগঞ্জে এসে কয়টা ভাগে ভাগ হইলো? দুইটা ভাগে ভাগ হইলো। হ্যাঁ, ওর বাসার পাশে। জামালপুরের দেওয়ানগঞ্জে এসে দুইটা ভাগে ভাগ হইলো। এই যে ভাগটা থাকলো, এই ভাগটার নাম হলো, এই যে একটা, এই 1 নাম্বার ভাগ, এইটা 2 নাম্বার ভাগ। এই ভাগটার নাম কি? বাংলাদেশের এই পাশে মানচিত্রটা আমরা একটু মুছে দেই, আদারওয়াইজ আমাদের বুঝতে কষ্ট হবে। এই পদ্মা নদীটাকে আমরা একটু এদিকে সরায় দেই, এদিকে একটু সরায় দেই, নাহলে আমাদের বুঝতে কষ্ট হবে। এই যে প্রথম ভাগটা, এই যে 1 নাম্বার যে ভাগটা, এর নাম কি? এর নাম হলো হচ্ছে, এই যে জামালপুরের দেওয়ানগঞ্জে এসে দুইটা ভাগে ভাগ হইলো, প্রথম 1 নাম্বার যে ভাগটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে জোনাই খাল। কি খাল ভাইয়া? জোনাই খাল। ব্রহ্মপুত্র দুইটা ভাগে ভাগ হলো, একটার নাম হলো জোনাই খাল, নাম্বার 1। নাম্বার 2 যেটা, নাম্বার 2 যেটা, এটার নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। কে কে বুঝো নাই দ্রুত জানাবা। কে কে বুঝো নাই দ্রুত জানাবা, দ্রুত জানাবা। কে কে বুঝো নাই দ্রুত জানাও। না বুঝলে আমি বুঝাই দিব, আদারওয়াইজ এই এই যে আগামীকালকে ক্লাস, মানে নেক্সট ক্লাসের পর আমাকে আর পাবা না তো এখানে। তো এখনই তো সময়, বোঝার তো সময়। না বুঝলে কে বোঝায় দিবে? কাব্য ভাইয়া বোঝায় দিবে। না বুঝলে বলবা যে ভাইয়া বুঝি নাই, এই জায়গাটায় বুঝি নাই, এই জায়গাটা বুঝেছি।
তো না বুঝলে বলতে হবে, আদারওয়াইজ তুমি সারা দিন কান্নাকাটি করেও এগুলো শিখতে পারবা না। একটু জানাও, বুঝলে বলো ভাইয়া। ক্লিয়ার? ভাইয়া আর একবার বলেন কষ্ট করে। মির্জা টুকটুকি। দেখো, এই যে তিস্তার উৎপত্তিস্থল ভারতের সিকিম পর্বতমালা, এটা প্রবেশ করলো নীলফামারী জেলা দিয়ে। এখানে তিব্বতের মানস সরোবর হ্রদে আর একটা নদীর উৎপত্তি হয়েছে, নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এটা প্রবেশ করলো কোন জেলা দিয়ে? কুড়িগ্রাম জেলা দিয়ে। দুইটা নদী একত্রে এসে মিলিত হলো কোথায়? কুড়িগ্রামের চিলমারিতে। তিস্তা এবং ব্রহ্মপুত্র একত্রে এসে মিলিত হলো। মিলিত হয়ে যে নতুন একটা স্রোতধারা হইলো, তার নাম কি? তার নাম হইলো ব্রহ্মপুত্র। এটার নাম কি হলো? ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রটা কিছু দূর প্রবাহিত হয়ে আবার দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একটার নাম হচ্ছে জোনাই খাল, আর একটার নাম পুরাতন ব্রহ্মপুত্র। একটার নাম জোনাই খাল, আর একটার নাম পুরাতন ব্রহ্মপুত্র। এই জোনাই খালটা, এই যে মিমি বলে দিয়েছে, প্রচন্ড 1787 সালে একটা ভূমিকম্প এবং বন্যায় শিকার হয় এই জোনাই খালটা। 1787 সালে কি হয়? ভূমিকম্প এবং বন্যায় রূপ ধারণ করে এই জোনাই খালটা আকার এই রকম ধারণ করে, এবং ধারণ করে এর নাম হয়ে যায় যমুনা। তাইলে জোনাই, যমুনার পূর্ব নাম কি বলো তোমরা? যমুনার পূর্ব নাম কি? একটু মাথায় ঢুকায় নাও না ভাই, মাথায় ঢুকায় নাও, সারা জীবন মনে থাকবে। পরীক্ষায় থাকে যমুনার পূর্ব নাম কি? জুনাই খাল। মিমটি কি মিমি, তুমি কি আমার এখানেই ক্লাস করো, আদারওয়াইজ অন্য কোথাও ক্লাস করো নাকি? এত বেশি প্রো অ্যাক্টিভ মনে হচ্ছে। ওকে, এটা কি? যমুনা। এটার নাম হলো কি এখন? এটার নাম হলো যমুনা। আরে যমুনা জল দেখতে গেল, কি যেন একটা গান আছে না? ওকে। আর এই যে পুরাতন ব্রহ্মপুত্র, এই নবাব, এই নবাব শাহজাদা পৌঁছাইলো কোথায়? এ গেল হচ্ছে ভৈরব বাজারে। কোথায় পৌঁছাইলো? ভৈরব বাজার। তাইলে পুরাতন ব্রহ্মপুত্র ভৈরবে, আর যমুনা এতটুকু পর্যন্ত থাক, এতটুকু পর্যন্ত থাক। ওকে, ঠিক আছে। আমি ভাবছি আমার আমার ব্যাচেও এরকম একজন নামের আছে, তো ভাবছি সেটা নাকি তুমি। ওকে। তো কালার নিব কোনটা, কালার নিব কোনটা, এইটা নেই। আমরা জানি এখানে ভারতের আসাম, এরপরে এখানে মণিপুরি। এই মণিপুরিতে একটা পাহাড় আছে, সেটাকে মণিপুরি পাহাড় কিংবা লুসাই পাহাড়ও বলতে পারো। লুসাই পাহাড়ও বলতে পারো। এখান থেকে একটা নদীর উৎপত্তি হইলো। এই লুসাই পাহাড় থেকে একটা নদীর উৎপত্তি হইলো। নদীটা বাংলাদেশে প্রবেশ করলো সিলেট জেলা দিয়ে। কোন জেলা দিয়ে? সিলেট জেলা দিয়ে। এই নদীটার ভারতীয় অংশের নাম হচ্ছে বরাক। কি অংশ এই ভারতীয় অংশের নাম কি? বরাক। ভারতীয় অংশের নাম কি? বরাক। ভারতীয় অংশের নাম কি? ভারতীয় অংশের নাম কি? বরাক। ভারতীয় অংশের নাম কি? বরাক। আচ্ছা, এই যে বরাক নদী বাংলাদেশে, আমাকে ইনবক্স করে তো মিমি, প্রচন্ড আগ্রহী একটা মেয়ে। তো এই যে বাংলাদেশে প্রবেশ করলো, প্রবেশ করার পরে এই নদীটার নাম হলো হচ্ছে সুরমা। কি হলো? সুরমা। আবার দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একটার নাম সুরমা, আর একটার নাম কুশিয়ারা। কোথায় এটা ভাগ হলো? সিলেটের অমলছিতে এসে দুইটা ভাগে ভাগ হলো। একটা হচ্ছে সুরমা, আর একটার নাম হচ্ছে কুশিয়ারা। একটার নাম সুরমা, আর একটার নাম কুশিয়ারা। এই সুরমা আর কুশিয়ারা, এই সুরমা আর কুশিয়ারা প্রবাহিত হতে হতে আবার একটা জায়গায় এসে দুইটা নদী একত্রে মিলিত হলো। সুরমা এবং কুশিয়ারা দুইটা নদী আবারও একত্রে মিলিত হলো। এই জায়গাটার নাম কি কেউ বলতে পারো? মিমি, এই জায়গাটার নাম কি বলতে পারো? সুরমা এবং কুশিয়ারা একত্রে মিলিত হইলো এক জায়গায়, হবিগঞ্জের আজমিরিগঞ্জ। এটা তোমাদের পরীক্ষায় আসে, এইটা তোমাদের পরীক্ষায় আসে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে কোথায় মিলিত হইলো? হবিগঞ্জের আজমিরিগঞ্জে। এইটা অনেক অনেক অনেকবার এসেছে। এটা কোথায় মিলিত হইলো? সুরমা এবং কুশিয়ারা হবিগঞ্জের আজমেরীগঞ্জ। তোমাদের একটা জিনিস মাথা বলে দেই, মিলিত হয়ে যে নাম ধারণ করে সেটা কালনি, বাট বর্তমানে যে বইগুলো আছে সেই বইগুলোতে কালনি না দিয়ে মেঘনা ব্যবহার করা আছে। তো আমরা বইয়ের সাথে একটু তাল মেলায় চলি। হ্যাঁ, কালনি নদী, এটা আমি 100% শিওর, বাট বর্তমান বাজারের বইগুলোতে দেওয়া আছে কি ভাইয়া? বর্তমান বাজারের বইগুলোতে দেওয়া আছে যে এটা কালনি না, এটার নাম হচ্ছে মেঘনা। তো আমরা মনে করলাম যে এটাই মেঘনা, ধরে নাও এটাই মেঘনা, কারণ কালনি বইগুলোতে বর্তমানে দেওয়া নাই। তো এটাকে আমরা মনে করতে পারি। এখন যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে এই মেঘনা নদীর ভারতীয় অংশের নাম কি, উত্তর কি দিবা?
যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই মেঘনা নদীর ভারতীয় অংশের নাম কি, উত্তর কি দিবা? যদি পরীক্ষায় প্রশ্ন আসে মেঘনা নদীর ভারতীয় অংশের নাম কি, মাইর দিব। কালনি কেন বললা? ভারতীয় অংশের নাম তো বরাক, এই যে বরাক থেকেই তো, এই যে বরাক নদী, এই বরাক নদী তো পরবর্তীতে মেঘনা হইলো, কি হবে? বরাক। প্রশ্ন আসলে পারবা, হ্যাঁ কি না? স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট যে সর্বোচ্চ ভালো স্ক্রিনশট দিতে পারবে তার জন্য পুরস্কার। আমি গতদিনেও দিয়েছিলাম যে আমার ব্যাচে 50%, 60% এবং ফ্রি এনরোলমেন্ট, মানে ফ্রি অ্যাক্সেস অনেককে দিয়েছি আমি। তো ভালো স্ক্রিনশট নিয়ে যে আমাকে মেসেঞ্জারে দিতে পারলে আপনাদের বিশাল একটা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ। ওকে, এটার নাম কি? মেঘনা। এটার নাম কি? মেঘনা। এই মেঘনা নদী গেল কোথায় দেখো, ভৈরবে। ভাইয়া ভৈরবে আর কোন নদী ছিল? ভৈরবে আগে থেকে কোন নদী ছিল? ভৈরবে আগে থেকে কোন নদী ছিল? ভৈরবে আগে থেকে কোন নদী ছিল? পুরাতন ব্রহ্মপুত্র, ইয়েস। সায়রা। ওকে। তো এই দুইটা নদী আবার মিলিত হয়ে যে নতুন নদী হলো সেটার নাম হলো কি? মেঘনা। তাইলে পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা মিলিত হয়ে যে নতুন স্রোতধারা তৈরি হলো তার নাম কি? মেঘনা। তার নাম কি? মেঘনা। দেখো বাচ্চারা, এই যে এখানে যে নদীটা, পদ্মা নদীটা আসতেছে, পদ্মা এসে পদ্মা যাইতে যেতে দেখা হইলো কার সাথে? যমুনার সাথে। তো পদ্মা যেতে যেতে কার সাথে দেখা হইলো? যমুনার সাথে। পরীক্ষায় প্রশ্ন থাকে যমুনা কোথায় পতিত হয়েছে, যমুনা কোথায় পতিত হয়েছে, যমুনা কোথায় পতিত হয়েছে বলো তো? পরীক্ষায় থাকে যমুনা কোথায় পতিত হয়েছে, যমুনা কোথায় পতিত হয়েছে? গোয়ালন্দ রাজবাড়ী, এই যে দুইটা মিলিত হইলো এই জায়গাটার নাম কি? যমুনা প্লাস, যদি বলা হয় যমুনা কোন নদীতে পতিত হয়েছে, উত্তর কি হবে? যমুনা কোন নদীতে পতিত হয়েছে? আমরা অনেক সময় দিয়ে আসি যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, কোন তো প্রশ্নই আসে না যে বঙ্গোপসাগরে পতিত হওয়ার। বঙ্গোপসাগর দিয়ে আসি, কিন্তু কোন প্রশ্নই আসে না বঙ্গোপসাগরে পতিত হওয়ার, কোন প্রশ্নই আসে না। তাইলে যদি পরীক্ষায় প্রশ্ন থাকে যমুনা প্লাস পদ্মার মিলিত স্থান কোনটা, উত্তর কি হবে? গোয়ালন্দ রাজবাড়ী, গোয়ালন্দ রাজবাড়ী। তো ইটস ওকে। তো মিলিত স্রোতধারা কি হবে? মিলিত স্রোতধারার নাম হবে হচ্ছে পদ্মা। যমুনা এখান থেকে কাটা পড়লো, যমুনা এখান থেকে কি পড়লো? কাটা পড়লো। যমুনা এখান থেকে কি পড়লো? কাটা পড়লো। যমুনা এখান থেকে কি পড়লো? কাটা পড়লো বা বাদ পড়লো। বুঝতেছো? এই বাচ্চারা বুঝতেছো? না ঘুমায় গেছো? এই বুঝতেছো কিনা? একটু রেসপন্স করো, অনেক কঠিন ডিফিকাল্ট মানে ক্রিটিক্যাল একটা জিনিস পড়াচ্ছি তো, আমি চাচ্ছি যে তোমাদের একটা 100%। পদ্মা আবার চাঁদপুরে গিয়ে মেঘনায় পতিত, ইয়েস। তোমরা বুঝতেছো কিনা? সাম্প্রতিক ক্লাসে কে কে থাকবা একদম অনেস্টলি যদি বলো। ওকে, রাগিনী থাকবা। মেধা, জি ভাইয়া, ওকে। ওকে 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 ওকে। ওকে। না ভাইয়া, এটা আমার পেজে ক্লাস, জয়া, সেটা হচ্ছে 6টা, ঠিক সন্ধ্যা 6টার সময় শুরু হবে। জি কে ভাইয়া পেজে। তো চাইলে একটু শেয়ার টেয়ার করে ভাইয়াকে সাপোর্ট দিলে ইনশাল্লাহ সাম্প্রতিকের উপর তোমাদের ফ্রি ক্লাসে আমি নিয়ে দিব। এখানে কোনো পেমেন্টের কোনো অপশন নাই, ফ্রি নিয়ে নিব। ভিডিও কোয়ালিটি এত খারাপ কিছু দেখা যায় না। আহারে, তোমার নেট খারাপ, ভিডিও কোয়ালিটি কোনো খারাপ না। ভিডিও কোয়ালিটির কোনো দোষ নাই, দোষটা হচ্ছে তোমার নেটের, তোমার বাসার যে নেট সংযোগ সেটার সমস্যা। ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, এখানে ভালো ক্যামেরা, ওয়েব ক্যামেরা দিয়ে তোমাদের ক্লাস হয়, স্মার্ট বোর্ডে ক্লাস হয়, এখানে ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কোনো অপশন নাই। তো এই যে পদ্মা প্রবাহিত হচ্ছে, কি কালার আছে রে? এই কালার যাবে না। পদ্মা যাইতে যাইতে দেখা হইলো বেটা
মেঘনার সাথে, কার সাথে? মেঘনা যাচ্ছে, মেঘনার সাথে দেখা হইলো। ও যায়া মেঘনার গায়ের উপর মনে করো পইরা গেল, মানে মেঘনার গায়ের উপর পড়ে গেল। তাইলে পদ্মা প্লাস মেঘনা মিলে কি হবে? মিলে যে নতুন স্রোতধারা হবে তার নাম মেঘনা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর। এই জায়গাটার নাম কি? চাঁদপুর। এই জায়গাটার নাম কি? চাঁদপুর। তাইলে পদ্মা প্লাস মেঘনার মিটিং পয়েন্ট কোনটা, মিটিং স্থান কোনটা? পদ্মা প্লাস মেঘনা কোথায় মিলিত হয়েছে বলো? পদ্মা প্লাস মেঘনা কোথায় মিলিত হয়েছে? সবাই একটু কমেন্টস করবা যে পদ্মা প্লাস মেঘনা কোথায় মিলিত হয়েছে। চাঁদপুরে মিলিত হয়েছে। তো চাঁদপুরে মিলিত হয়ে যে নতুন স্রোতধারা হইলো সেটার নাম মেঘনা। মেঘনা গিয়ে পতিত হইলো কোথায়? বঙ্গোপসাগরে পড়ে গেল, বে অফ বেঙ্গলে। বঙ্গোপসাগরে পতিত হইল। কোথায় পতিত হইল? বঙ্গোপসাগর। ও, সাগর বানানটা ভুল হইছে। বঙ্গোপসাগরে পতিত হইল। এতটুকু পর্যন্ত কারো ঝামেলা আছে? এরপরে দেখো, এই পাশটা ভারতের মিজোরাম। এখানে লুসাই পাহাড় লিখে ফেলেছিলাম কেন ভুল করে? দক্ষিণ লুসাই, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মণিপুরি পাহাড়ি বইলো, এটা লুসাই পাহাড় বললে ভুল হবে। মণিপুরি পাহাড়ি বইলো, এটা লুসাই পাহাড় বললে ভুল হবে। এইটা, এই যে মিজোরামের লুসাই পাহাড়, এখান থেকে একটা নদী উৎপত্তি হইলো। লুসাই পাহাড় থেকে একটা নদীর উৎপত্তি হইলো। নদীটা বাংলাদেশে প্রবেশ করলো। নদীটার নাম হচ্ছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী কোন জেলাতে প্রবেশ করেছে এটা বলো তো? কর্ণফুলী নদীর প্রবেশদ্বার কোনটা বলো তো বাচ্চারা? এই যে কর্ণফুলী নদী, এই কর্ণফুলী নদীর প্রবেশদ্বার কোনটা? কোন জেলা বলো তো? প্রবেশদ্বার মানে যেখান দিয়ে প্রবেশ করেছে সেটা কোন জেলা? প্রবেশদ্বার হচ্ছে রাঙ্গামাটি। এই যে রাঙ্গামাটিতে প্রবেশ করলো এই নদীটা, কর্ণফুলী নদী রাঙ্গামাটিতে প্রবেশ করলো। দেখো, এই জায়গায় আরেকটা দেখো, এইখানে একটা নদী বান্দরবনে উৎপত্তি হয়েছে। বান্দরবনের বদনাতলি পাহাড়ে। কোন পাহাড়ে? বদনাতলি পাহাড়ে। বাদনাতলি পাহাড়ে একটা নদীর উৎপত্তি হয়েছে। নদীটা যা পতিত হইলো কোথায়? কর্ণফুলীতে। এই যে পতিত হইলো, এটা কোথায়? কালুরঘাটে, চট্টগ্রামে কালুরঘাটে গিয়ে পতিত হইলো। এই নদীটার নাম হচ্ছে, এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে হালদা নদী। হালদা নদী। পরীক্ষায় প্রশ্ন থাকে বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশে সমাপ্তি, এই নদীটার নাম কি? বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশে সমাপ্তি, এটাকে বলা হয় লিভিং এন্টিটি। আগে ছিল বঙ্গবন্ধু মৎস্য প্রজনন কেন্দ্র বা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ছিল এই নদীটার নাম। তাইলে বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশে সমাপ্তি নদীটার নাম কি? আবার এই নদীটা দেখো ভাইয়া আপুরা, একটু দেখো এই নদীটা, এই যে কর্ণফুলী নদীটা বঙ্গোপসাগরে পতিত হয়। এই কর্ণফুলী নদীতে একটা বাঁধ তৈরি করা হয়। এই কর্ণফুলী নদীতে একটা বাঁধ তৈরি করা হয়, যে বাঁধটা উদ্বোধন করা হয় 1965 সালে। এই বাঁধটার নাম হচ্ছে কাপ্তাই বাঁধ। এই বাঁধটা দিয়ে কি করা হয়? জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় কোন নদীতে? বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় কোন নদীতে বলো? বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় কোন নদী দিয়ে? কোন নদীর পানি দিয়ে? কোন নদীর স্রোত দিয়ে বলো? কর্ণফুলী। কোন নদী? স্রোত দিয়ে। কর্ণফুলী। তোমাদের পরীক্ষায় আসতে পারে, দেখো পাহাড় বেয়ে নেমেই বাংলাদেশে প্রবেশ করতেছে, পাহাড় বেয়ে নেমে, লুসাই পাহাড় বেয়ে নেমে। তো এই নদীটা বাংলাদেশের তীব্র খরস্রোত নদী। বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদী কোনটা? দেখো কতগুলো প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে। পরীক্ষায় যদি থাকে বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদী কোনটা, উত্তর কি দিবা? যদি পরীক্ষায় প্রশ্ন থাকে বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদী কোনটা, উত্তর কি দিবা? সবাই একটু বলো, বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদী কোনটা, উত্তর কি দিবা? কর্ণফুলী। তারপরে আচ্ছা, এইটা স্ক্রিনশট নিয়ে আমাকে যারা ইনবক্স করতে পারবা সবচেয়ে চমৎকার কয়েকটা স্ক্রিনশটকারীকে, আমি আবারও বলতেছি, তাকে আমার মানে এই যে অনলাইন যে প্ল্যাটফর্ম আছে, বা যেটা বলো বাংলা ভাষায় বললে বা আলাদা করে যাদের পড়াই, তাদের প্রথম যে হবে, যারটা ভালো লাগবে সে অবশ্যই ফ্রি মানে ইনরোল অ্যাসেসমেন্ট পাবে, এবং বাকিগুলো সিরিয়ালে 50%, 60%, 70% অফে পাবে ইনশাল্লাহ। সো এটা তোমাদের ইচ্ছা, নিতেও পারো নাও নিতে পারো। এখন সবার হয়ে গেলে আমাকে একটু জানাবা যে ভাইয়া এটা ক্লিয়ার।
একটু জানাবা যে ভাইয়া এটা ক্লিয়ার, একটু জানাবা সবাই, এটা তোমাদের দায়িত্ব, কারণ আমি বোঝাতে পারছি কিনা এটা আমার জানতে হবে। একটু জানাবা। এটা লিখতেও কষ্ট হয়, পড়াতেও কষ্ট হয়, বলতেও কষ্ট হয়, তারপরেও আমি তোমাদের শেখাতে চাই। স্যার, আরেকবার একদম লাস্ট পার্টটা ওকে। দেখো ভাইয়া, আমি বললাম যে মিজোরামের লুসাই পাহাড় থেকে একটা নদীর উৎপত্তি হলো। নদীটা বাংলাদেশে প্রবেশ করলো রাঙ্গামাটি জেলা দিয়ে। কোন জেলা দিয়ে? রাঙ্গামাটি জেলা দিয়ে। নদীটা বঙ্গোপসাগরে গিয়ে পতিত হলো। দেখো এই জায়গায় আবার কি হয়েছে, বান্দরবনের একটা পাহাড় আছে বাদনাতলি পাহাড়। এই বাদনাতলি পাহাড়ে, ভাই একটু সরে দাঁড়ান, কেন আমি সহ স্ক্রিনশট নেওয়া যায় না? এই বাদনাতলি পাহাড়ে একটা নদীর উৎপত্তি হয়েছিল, নদীটার নাম ছিল হালদা নদী। হালদা নদী যা পতিত হয় হচ্ছে কর্ণফুলীতে। এবং এই হালদা নদী বাংলাদেশে উৎপত্তি হয়, বাংলাদেশে সমাপ্তি হয়, এই জন্য হালদা নদী আচ্ছা, পোস্ট দিয়ে এই যে, আচ্ছা পোস্ট টোস্ট না, আমাকে এমনি দিলেই হবে। ওকে ঠিক আছে বাচ্চারা, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ যে পুরোটা বুঝতে পারছো কিনা আমাকে একটু সবাই রিভিউ দিও, কারণ এত কষ্ট করে বোঝানোর পরে যদি তোমরা না বুঝতে পারো, তাহলে এটা হয়তো বা আমার জন্য মনে হবে যে ওয়ান কাইন্ড অফ আমি ব্যর্থ আমার। ওকে রাফি, থ্যাংক ইউ ভাইয়া। সুযোগ কাজে লাগাতে হবে ভাইয়াদের যে ছোট ছোট সুযোগ। অ্যান্সারটা আর একটু বলবেন, আসামের সাইডটা, আসামের কোন সাইডটা বলবো ভাইয়া? আসামের ওই পাশে যে মণিপুরি পাহাড় ছিল, মণিপুরি পাহাড় থেকে একটা নদীর উৎপত্তি হলো, নদীটার নাম বরাক নদী, বাংলাদেশে প্রবেশ করে নাম হয়েছে সুরমা। সুরমা নদী বাংলাদেশে প্রবেশ করে সিলেটের অমলশীতে এসে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা সুরমা আর একটা কুশিয়ারা। সুরমা কুশিয়ারা আবারও মিলিত হয়েছে হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলিত হয়েছে। এরপরে মিলিত হয়ে যে নতুন নদী সেটা আমরা জানি কালনি, বাট কালক্রমে বইগুলোতে দেওয়া আছে মেঘনা। আমরা পরীক্ষা জন্য মনে করে রাখার জন্য মেঘনাই মনে রাখবো। তো এই তো, বললাম তো। আর কারো কোনো প্রশ্ন? ইয়েস অর নো? নো। রাগিনী। তারপরে মৌমিতা, নো। ওকে, মুছে দিব তাই তো? মুছে দিলাম। অল ক্লিয়ার কিনা? ওকে ইয়েস। তাসফিয়া মির্জা টুকটুকি, নো ভাইয়া। ওকে, শেষ। এত কষ্ট করে আঁকানো জিনিস শেষ হয়ে গেল। নাই রে, এত কষ্ট করে আঁকানো জিনিস কি হয়ে গেল? শেষ হয়ে গেল। নিমিষেই শেষ হয়ে যায় মানুষের স্বপ্ন। ওকে, এখন আমরা একটু দেখব যে আমরা এতক্ষণ যাবত যা পড়লাম তা শীটে কিভাবে দেওয়া আছে। দেখো তো ভাইয়া, আমরা তো এগুলো বোর্ডে পড়ে ফেললাম, তো তাইলে আমাদের দেখো শীটে কি আছে, যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল। আমরা এই যে বলা আছে তিব্বতের মানসরোবর হ্রদ, এগুলো তো মুখস্থ করে ফেলেছি, এগুলো মুখস্থ করে ফেলেছি। পদ্মা, এগুলো তো আর কিচ্ছু দরকার নাই। কর্ণফুলী, মিজোরাম লুসাই পর্বত, হালদা, এই যে বাদনাতলি পর্বত, তো এগুলো ভাই আমরা পড়ে ফেলেছি, আমাদের শীট আপাতত আর দরকার নেই, শীট দরকারই নেই। ওকে, তো এখন আসো, এখন আসো নদীগুলোর শাখা নদী এবং উপনদী মনে রাখবো কিভাবে ভাইয়া আপুরা? শাখা নদী, আচ্ছা দেন যেটা ইচ্ছা। ওকে, এখন আসো বাচ্চারা, দেখো শাখা নদী এবং উপনদী। আসো, শাখা নদী কি আর উপনদী কি? শাখা নদী কি আর উপনদী কি? শাখা নদী কি ভাইয়া? ধরো একটা নদীর উৎপত্তি হয়েছে, ধরো এই যে একটু আগে আমরা দেখলাম, সবাই একটু মনোযোগ দেই। দেখো একটু আগে আমরা বাংলাদেশ আঁকিয়েছিলাম, বাংলাদেশ আঁকিয়ে আমরা দেখলাম, দেখলাম যে এখান দিয়ে একটা নদী প্রবেশ করলো, মিজোরামের লুসাই পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে নদীটা বঙ্গোপসাগরে এসে পতিত হইলো। এখান থেকে একটা নদীর উৎপত্তি হইলো, নদীটা বান্দরবানের বাদনাতলি পাহাড় থেকে এখানে এসে পতিত হইলো। এই নদীটার নাম ছিল হচ্ছে হালদা, আর এই নদীটার নাম ছিল হচ্ছে কর্ণফুলী নদী। কি নদী? কর্ণফুলী নদী। তাইলে এই কর্ণফুলী নদী
হালদা নদী কি নদী হবে? হালদা নদীটা কি, কর্ণফুলী নদীর উপনদী না শাখা নদী? আমি তোমাদের প্রশ্ন করি। হালদাটা যদি বলি ভাইয়া, হালদা কর্ণফুলী নদীর ক নাম্বার অপশন শাখা নদী, খ নাম্বার অপশন উপনদী, কোনটা উত্তর দিব বলো? তোমার কাছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? উপনদী বলেছো অনেকে, ফাতিমা বলেছো, টুকটুকি বলেছো, এরপর রাফি বলেছো, সবাই বলতেছো উপনদী। তার মানে কি তুমি শাখা নদী কি আর উপনদী কি এটা বুঝতে পারো? বাহ, তোমরা তো ভালো পড়াশোনা করো। ভালো লাগলো ব্যাপারটা। তোমাদের অবস্থা তো ভালো, ভালো অবস্থা আছে, তোমরা শাখা নদী উপনদী বুঝতে পারতেছো। কারণ ভাইয়া দেখো, আমি একটু বলি, একটু ভেঙে চুরে বলি। ধরো, এটা কিন্তু একটা কোন নির্দিষ্ট একটা উৎস থেকে উৎপত্তি হয়ে মূল নদীতে পড়েছে। ধরো এই যে নদীটা, ধরো এই একটা নদী প্রবাহিত হচ্ছে, এটা কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীর থেকে যদি লেজ বের করে একটা ছোট্ট নদী বের হতো, এটাকে বলা হতো হচ্ছে শাখা নদী। কি বলা হতো? শাখা নদী বলা হতো। আর এই কর্ণফুলী নদীতে যে হালদা নদীটা একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি হয়েছে, হয় পাহাড় থেকে, আদারওয়াইজ হ্রদ থেকে উৎপত্তি হইলো, যেখান থেকে হোক, হয়ে এসে এই মূল নদীতে এসে পতিত হইলো। এটাকে বলা হয় হচ্ছে উপনদী। কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, এটার সঠিক উত্তর হবে খ নাম্বার, এটার সঠিক উত্তর হবে উপনদী। ক্লিয়ার? তোমাদের এইটা ধরতে পারলে কিন্তু অনেক কিছু, তুমি যদি বেসিক ক্লিয়ার থাকে, কনসেপ্ট মানে একদম বেসিকটা তোমার যদি একদম ক্লিয়ার থাকে, তোমাকে কেউ আটকাতে পারবে না কোথাও গিয়ে, বুঝতে পারছো? তুমি যদি বুঝতে পারো, বই পড়তে গিয়েও তোমার কাছে মনে হবে যে বই তোমার চেয়ে কম জানে, শীট তোমার চেয়ে কম জানে, তুমি তোমার বই এবং শীটের থেকে বেশি জানো, এরকম মনে হবে ভাইয়া আপুরা। তো এখন আসো, শাখা নদীগুলো কেমনে মনে রাখবো আর উপনদীগুলো, এর আগে একদিন শাখা নদীগুলো পড়িয়েছিলাম, মনে আছে তোমাদের? যে আমরা যদি পড়ি ভাইয়া, মেঘনার শাখা নদী কোন কোনগুলো? মেঘনার, আমরা দেখলাম কিছুক্ষণ আগে, মেঘনা হচ্ছে কেমন নদী? নাব্যতম মানে গভীরতম নদী, এবং প্রশস্ততম নদী। মেঘনা কি তম? প্রশস্ততম। আগে কিন্তু দীর্ঘতম ছিল, বাট নদী রক্ষা কমিশনের তথ্য মতে এখন দীর্ঘতম নদী কোনটা? পদ্মা। আমরা পড়েছিলাম কেমনে? উম, উম, মেঘনার কি বেশি? গতি বেশি। যার গভীরতা বেশি তার কি বেশি? গতি বেশি। গতে কি লেখা যায়? গতে লেখা যায় হচ্ছে কি? গতে কি লেখা যায় বলো তো? টিতে লেখা যায় তিতাস। গতে কি লেখা যায়? এই গতে কি লেখা যায়? গতে লেখা যায় গমতি। মেঘনার শাখা নদী কোন কোনগুলো? যে মেঘনার গতি বেশি, কি বেশি? গতে লেখা যায় গমতি, আর তিতে লেখা যায় তিতাস। তাইলে মেঘনার শাখা নদী গমতি এবং তিতাস। গমতি এবং তিতাস। তোমাদের পদ্মা নদী পড়িয়েছিলাম, পদ্মার শাখা নদী মনে আছে? বেসিক ক্লাসে পড়িয়েছিলাম, পদ্মার শাখা নদী পড়িয়েছিলাম। একটু মনে করে দেখো, পদ্মা, আমি বলেছিলাম যে আমার বাসা, ধরে নাও এটা পদ্মা নদী, আমার বাসা কিংবা তোমার বাসা এখানে। পদ্মা বাংলাদেশের সবচেয়ে ভাঙনশীল নদী। বাংলাদেশের সবচেয়ে ভাঙনশীল নদী কোনটা? পদ্মা নদী। পদ্মার পাড়ে যারা বসবাস করে তারাই জানে এই নদীটা কি পরিমাণে হিংস্র এবং ভাঙনশীল। তো তার বাড়িটা, পদ্মাটা কি করে নিয়েছে? গ্রাস করে নিয়েছে, গ্রাস করে তার বাড়ি এই যে নদীর মধ্যে চলে গেছে। তো এখন সে ঢাকায় থাকে। ঢাকায় থাকার পরে তিনি পদ্মার পাড়ে একদিন গেছে বেড়াতে, যা ভাবতেছে যে আমার বাড়ি ছিল এখানে, আমার নিজস্ব ভূমি ছিল, সেইটা আর নাই, সেটা কি হয়েছে? সেটা গ্রাস করে নিয়েছে। তো এই পদ্মার শাখা নদীগুলো মনে রাখার ছোট্ট একটা টেকনিক কি, যে আমরা যা কি করব, আগে ওই পদ্মা নদী দেখলে আগে আসবে কি? আগে আসবে বকা। আগে একটু বইকে নিব, এই তুই আমার বাড়ি ঘর খেয়েছিস, কি করেছিস? বাড়ি ঘর খেয়েছিস। আগে দিব কি? বকা দিব আগে। ব ফর কি লেখা যায়? ব ফর লেখা যায় বড়াল। ক ফর কি? কুমার। বড়াল এবং কুমার দুইটা গেল। আগে দেব কি? বকা। আতে কি দিব? আরিয়াল খা।
আর গতে দেব গড়াই। তাহলে পদ্মার শাখা নদীগুলো মনে থাকবে। মৌমিতা আক্তার, বাহ, চমৎকার! তোমরা যে এত স্মৃতিশক্তি এত ভালো, তোমরা যে এত পড়াশোনা করো আমি জানতাম না। আমি মনে করছি এই ব্যাচের পোলাপান গুলো খুব বেশি সিরিয়াস না, বাট এখন মনে হচ্ছে না, এরাই অনেক বেশি সিরিয়াস, এদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। আমার কাছে মনে হচ্ছে এরাই অনেক বেশি সিরিয়াস, এদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। সত্যি অনেক ভালো লাগতেছে। আচ্ছা, নাইম খান অলরেডি স্ক্রিনশট দিয়ে ফেলেছো। ওকে নাইম, তোমাকে আমি রাতের বেলা ইনবক্স করবো ইনশাল্লাহ। রাতে ইনবক্সে তোমার সাথে কথা বলবো ইনশাল্লাহ। যারা স্ক্রিনশট দিয়েছো আমাকে ইনবক্স কিংবা আমার পেজে দিলেও হবে। ওকে, ক্লিয়ার কিনা? এরপরে যমুনার শাখা নদী কোন কোনগুলো বলো তো? যমুনার শাখা নদী, বাহ, তোমাদের প্র্যাকটিস হয়ে গেল। বেসিক ক্লাসটা আমি না নিলে হয়তো প্র্যাকটিস হইতো না, তাই না? যমুনার শাখা নদী কোন কোনগুলো? যমুনার শাখা নদী, আমরা একদিন বলেছিলাম যে তোমরা যদি সব কিছু মানুষ চান্স পাও আমাকে ইনবক্স করো, কাব্য ভাই আমি চান্স পেয়েছি। তো আমার অ্যাজ ইউজুয়াল বিষয়টা অনেক ভালো লাগবে যে আমার ছোট বোন যাদেরকে আমরা পড়িয়েছি তারা চান্স পেয়েছে। তো বললাম যে কয়জন চান্স পেয়েছিস তোরা? তোরা বললি যে ভাইয়া আমরা প্রায় 20 জন 25 জন চান্স পেয়েছি, আপনার ক্লাস করতাম। ধর এই মৌমিতা, টুকটুকি, সায়রা, মিমি, এরা, ঐশ্বর্য, যারা ক্লাস করতেছে, নাইম টাইম, এরা সবাই চান্স পেয়েছে, হ্যাঁ। তো কি হলো, বললো আমাকে ভাই আমরা চান্স পেয়েছি, তো আমরা হচ্ছে আপনার সাথে কোথাও ঘুরতে যেতে চাই। তো বললাম চল যমুনার পাড়ে আমরা একটু ঘুরে আসি, এখন পানি অনেক বেশি, আমরা যমুনা নদীতে যাই। যাওয়ার পরে তোমরা একটা গান শুরু করলা, এবং গানটার ছিল যে আধো আধো সুরে গান গাচ্ছ। যে ভাইয়াকে দেখে লজ্জা পাচ্ছ না কি আল্লাহ পাক সেই জানে। তোমরা কি করতেছো? আধো আধো সুরে কি করতেছো? গান গাচ্ছ। কি সুরে? আধো আধো সুরে গান গাচ্ছ। এই আধো আধো দিয়ে কি লেখা যায়? আধো আধো দিয়ে কি লেখা যায়? হ্যাঁ, আধো আধো সুরে গান গাচ্ছ। ধরলা, বলেছো ধরলা, ধলেশ্বরী, সুবর্ণশ্রী, এই দন্তা স দিয়ে লিখেছো সুবর্ণশ্রী। এরপরে লিখেছো হচ্ছে, ধরলা কোথাও লিখেই নাই তো, এই ধ দিয়ে লিখেছি ধলেশ্বরী। আর একটা ধর দিয়ে লিখলাম ধরলা। আর একটা কি ছিল? আর একটা ছিল আত্রাই। কি ছিল? এই সরেয়া দিয়ে লেখা যায় হচ্ছে আত্রাই। তাইলে যদি পরীক্ষায় কোনোদিনও জানতে চায় আত্রাই কোন নদীর শাখা নদী, এই আত্রাই নদী নিয়ে আরেকটা ইনফরমেশন আমরা কিছুক্ষণ আগে পড়লাম মনে হয়, যে আত্রাই নদীটা একটা বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বিলটার নাম কি বিল? চলন বিল, বাংলাদেশের সর্ববৃহৎ বিল। এই আত্রাই কি করেছিল আবার? এই আত্রাই ভারতে গেছে, ভারতে গেছে, ভারত থেকে আবার ফেরত এসেছে এই আত্রাই নদী। এবং এই আত্রাই নদী আবার কি? যমুনার শাখা নদী। ক্লিয়ার কিনা? তাহলে পদ্মার শাখা নদী শিখলাম, মেঘনার শাখা নদী শিখলাম, যমুনার শাখা নদী শিখলাম। আর একটা কি শেখা যায়? আর একটা শিখিয়েছিলাম গত বেসিক ক্লাসে, একটু একটু মনে করার চেষ্টা করো তো। আর একটা নদীর শাখা নদী শিখিয়েছিলাম, কর্ণফুলী, ইয়েস, কর্ণফুলী। আর একটা শিখিয়েছিলাম কি ভাইয়া? আর একটা শিখিয়েছিলাম কর্ণফুলী। তো ভাইয়া, কর্ণফুলী দিয়ে কি বলেছিলাম? যে কসাই কচি মাংস কাটতে পছন্দ করে। কেমন মাংস ভাইয়া? কচি মাংস। কসাই কি মাংস কাটতে পছন্দ করে? কসাই কচি মাংস কাটতে পছন্দ করে। তো এই যে কসাই কচি, এই ক দিয়ে লেখা যায় হচ্ছে কর্ণফুলী। ক দিয়ে কি লেখা যায়? কর্ণফুলী। ক দিয়ে কি লেখা যায়? কর্ণফুলী। সবাই একটু লেখো, ক দিয়ে কর্ণফুলী। এই যে কচি, চ দিয়ে লেখা যায় চেঙ্গি। কি নদী? চেঙ্গি কোন নদী? তার কসাই কচি মাংস কাটতে পছন্দ করে। এরপরে এই যে কসাইয়ের দন্তের স দিয়ে লেখা যায় শাইনি। কি নদী? শাইনি নদী। আর এই যে আরেকটা ক, এটাতে লেখা যায় কাসালং। কি নদী? কাসালং নদী। নাম শুনেছো? আমাদের যে 1008টা নদী, তো এগুলোর নাম একটু মানে অনেকগুলো নাম আমরা জানিও না কিন্তু। ক্লিয়ার?
কসাই কচি মাংস কাটতে পছন্দ করে কারণ মাংসগুলো নরম হয়, মাংসগুলো কাটতে সুবিধা হয়। আমাদের ক্ষেত্রেও দেখবা আমরাও কচি মাংস খাইতে পছন্দ করি। তো এটা, এই যে কসাই কচি মাংস কাটতে পছন্দ করে, এটা কোন নদীর শাখা নদী? বলো, সবাই বলো। এটা হচ্ছে কর্ণফুলী নদীর শাখা নদী। এই শাখা নদীগুলো আর মুখস্থ করার দরকার আছে তোমার? ক্লিয়ার কিনা বাচ্চারা? সবাই একটু জানাবা যে একদম ক্লিয়ার কিনা। সমস্যা থাকলে এটাও বলবা যে ভাইয়া যে না, বুঝতে পারি নাই। সেক্ষেত্রে আমরা আবারও পড়ানোর চেষ্টা করব। তো আমাদের এইটা ক্লিয়ার কিনা দেখো তো। এখানে যা আছে, যে পদ্মার পদ্মার উৎপত্তি স্থল কোথায়, মেঘনার উৎপত্তি স্থল কোথায়, কর্ণফুলীর উৎপত্তি স্থল কোথায়, হালদার উৎপত্তি স্থল কোথায়, এটুকু আমাদের পড়ার দরকার আছে? নাই। আমি জানি যে এটা নাই। তো আমরা একটু সামনে আগাই, দেখি আমাদের শীটে আর কি কি দেওয়া আছে। দেখো বাচ্চারা, এখানে কি দেওয়া আছে। তো এই এই জিনিসগুলো মনে হয় তোমরা শীটকেও এখন ভুল ধরতে পারবা। আমার মানে আমার বিশ্বাস যে তোমরা যদি শীটকেও এখন ভুল ধরার ক্ষমতা আছে, যদি শীট যদি ভুল থাকে। চলো দেখি। পদ্মা প্লাস যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ রাজবাড়ি, এটা ঠিক না ব্যাঠিক বলো তো? শীটকে ভুল ধরি, চলো শীটে যদি ভুল থাকে আমরা ভুল খুঁজে বের করার সামর্থ্য রাখি এখন, তাই না? আমরা যেভাবে পড়লাম, শীটে যদি ভুল থাকে আমরা কিন্তু ভুল ধরতে পারবো ইনশাআল্লাহ। তো এটা ঠিক আছে, ঠিক আছে। পদ্মা প্লাস মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে, এটাও ঠিক আছে। তিস্তা প্লাস ব্রহ্মপুত্র চিলমারি কুড়িগ্রাম মিলিত হয়েছে, এগুলো কি আর মুখস্থ করার দরকার আছে তোমাদের? আমার মনে হয় না। হালদা প্লাস কর্ণফুলী কালুরঘাট চট্টগ্রাম। দেখো, সুরমা প্লাস কুশিয়ারা আজ মেরিগঞ্জ। আজ মেরিগঞ্জ বানানটা এরকম হওয়ার কথা ছিল, আজ মেরিগঞ্জ। আজ মেরিগঞ্জ হবিগঞ্জ। এরপরে দেখো, পুরাতন ব্রহ্মপুত্র প্লাস মেঘনা ভৈরব বাজার। ওকে। যমুনা প্লাস বাঙালি, এই দুইটা আমরা পড়ি নাই, বাকি যে কয়টা আছে এগুলো কি তোমাদের আর শীট দেখে মুখস্থ করতে হবে? একটু আমি জানতে চাই, শীট কি দেখে আর মুখস্থ করার দরকার আছে কিনা? না ভাইয়া। দেখো, এই যে বলেছে বরাক নদী, বরাক নদী ভারতের নাম ছিল, বরাক নদী বাংলাদেশে প্রবেশ করে সিলেটের অমলশীতে দুইটা ভাগে ভাগ হয়, একটা সুরমা আর একটা কুশিয়ারা। দেখো, ব্রহ্মপুত্র নদী জামালপুরের দেওয়ানগঞ্জে এসে যমুনা, এটা এখানে ভুল বলেছে, যমুনা তো হওয়ার কথা না। এটা হয়েছিল কি, জোনাই। জোনাই নাম পরিবর্তন করে কত সালে? 1787 সালে। জোনাই নদী 1787 সালে ভয়াবহ ভূমিকম্প এবং বন্যার ফলে এই যৌনাই নদীর নাম কি হয়? যৌনাই নদীর নাম হয় যমুনা। ডাইরেক্ট যমুনা লেখাটা মনে হয় যে ভুল, তাই না? আর আরেকটা হয় পুরাতন ব্রহ্মপুত্র। এসব কি আর পড়ার দরকার আছে তোমাদের? এখন শীট পড়লে কেমন লাগবে একটু জানাও তো। এখন যদি শীট পড়তে বলা হয় তোমাদের, কেমন লাগবে? এই যে পদ্মা নদী একটু আগে পড়লাম, যে পদ্মা, পদ্মারা পারে গেলে আসে হচ্ছে আগে বকা। বতে লিখলাম বড়াল, নাই। বকা। কতে লিখলাম কুমার, আছে। বকা আগে দেব, আগে আসলে আগে, আতে আরিয়াল খা পড়লাম একটু আগে। আগে দিব বকা, গতে গড়াই। দেখতে পারছো তো? আমাদের মনে হয় আমি যতটুকু পড়িয়েছি এর বাহির থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম। একটু কম না, অনেকাংশে কম। হ্যাঁ, তোমাদের নতুন করে যেটা পড়তে হবে, যেটা মুখস্থ, একদমই মুখস্থ তোমাদের পড়াই নাই আজকে, সেটা হচ্ছে এই যে নদীর তীরবর্তী যে শহরগুলো রয়েছে, যেমন মেঘনা নদী কোন তীরে রয়েছে? মানে মেঘনা নদীর তীরে কোন শহর রয়েছে? ভৈরব শহর রয়েছে। তুরাগ নদীর তীরে কোন শহর? গাজীপুর শহর। তোমাকে বলা হয় আত্রাই নদীর তীরে কোন শহর? নাটোর শহর। পদ্মা নদীর তীরে কোন শহর? দৌলদিয়া। তো এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, তুমি এমনি বুঝতে পারবা এটা। নতুন করে মুখস্থ করার কিছু নাই। এবং এই যে স্থল বন্দর, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এগুলো তো তোমাকে আর পড়িয়ে দিতে পারবো না কিংবা খাওয়িয়ে দিতে পারবো না। আচ্ছা, এই যে বাংলাদেশের কিছু দ্বীপ, যেমন ভোলা দ্বীপ, সেন্ট মার্টিন, নিঝুম দ্বীপ, মহেশখালী, সোনাদিয়া, মনপুরা, সন্দ্বীপ এবং হাতিয়া। তো এই দ্বীপগুলো তোমার এখানে পড়ার কিছু আছে। দ্বীপ, ধরো প্রথমে আসলাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। ধরো প্রথমে নিলাম হচ্ছে একটা দ্বীপ, সেটা হচ্ছে সেন্ট
মার্টিন। কে কে গিয়েছো? সেন্ট মার্টিন দ্বীপ। দেখো, এইখানে একটু তোমাদের কনফিউশন দূর করি। সেন্ট মার্টিন দ্বীপ অনেক বইতে আছে 8 বর্গ কিলোমিটার। কত কিলোমিটার দৈর্ঘ্য এর আয়তন এটার? আবার অনেক বইতে আছে 12 বর্গ কিলোমিটার। তোমরা উত্তর কোনটা দিবা বলো তো? এই সেন্ট মার্টিন দ্বীপের 8 বর্গ কিলোমিটার উত্তর দিবা না 12 বর্গ কিলোমিটার উত্তর দিবা? কোনটা উত্তর দিবা তোমরা? তোমরা কোনটা উত্তর দিবা? 8 বলছো অনেক। অনেকে বাংলাদেশের 8। কেন 8 দিবা? কেন 8 দিবা? একটু জানাও যে কেন 8 দিবা। আচ্ছা, সমুদ্র বন্দর নিয়ে কথা বলতেছি, সমস্যা নাই ফাতিমা খাতুন। কেন 8 দিবা এটা আমি তোমাদের জিজ্ঞেস করলাম। আচ্ছা, শীটে আছে ভাই, আচ্ছা। অনেক বইতে 12 দেওয়া আছে, অনেক জায়গায় 8 দেওয়া আছে। শীট মিট না, তোমরা একটু জানো। শীট টিট বাদ, তোমরা একটু জানো, সেটা কি জানবা? বাংলাদেশ, এই যে সেন্ট মার্টিন দ্বীপ, যার পূর্ব নাম, পূর্ব নাম কি? নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা, যার পূর্ব নাম। এই নারিকেল জিঞ্জিরা, সেন্ট মার্টিন কিন্তু একটা ইউনিয়নের নাম। এটা কি? এটা হচ্ছে ইউনিয়ন। এটা একটা কি ইউনিয়ন? এটা কি একটা ইউনিয়ন? যখন ভাটা হয়, যখন ভাটা হয়, ভাটা পড়ে, ভাটা মানে কি পানি চলে যায়, তখন এই সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হয় 12 বর্গ কিলোমিটার। আর যখন জোয়ার থাকে, কি থাকে? জোয়ার থাকে, তখন এই সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হয় 8 বর্গ কিলোমিটার। বাট এই জোয়ার ভাটা কোনো সবকিছু বাদ, আসলে বাস্তবিক অর্থে 8 বর্গ কিলোমিটার, এইটাই সঠিক উত্তর। ওই 12 বর্গ কিলোমিটার হয়, হ্যাঁ এটাও হয়, কিন্তু যখন ভাটা থাকে, যদি কখনো প্রশ্নে ভাটা উল্লেখ করা থাকে, তখন 12 দিবা, আদারওয়াইজ কি উত্তর দিবা? 8 বর্গ কিলোমিটার। এরপরে আসো, এরপরে আসো দেখি এখানে আমাদের কি কি দ্বীপ আছে। এখানে আছে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, সন্দ্বীপ আছে, ভোলা আছে, নিঝুম দ্বীপ আছে, সোনাদি আছে, মহেশখালী আছে। এই যে মহেশখালী দ্বীপ থেকে তোমাদের এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল, যে এই যে আদিনাথ মন্দির কোথায় অবস্থিত, কোন কোন দ্বীপে অবস্থিত? মহেশখালী দ্বীপে অবস্থিত। আর একটা লেখো, দক্ষিণ তালপট্টি দ্বীপ। উম, দক্ষিণ তালপট্টি দ্বীপের কথা জানো তোমরা? তোমাদের শীটে দেওয়া নাই। দক্ষিণ তালপট্টি দ্বীপের কথা তোমরা জানো? সবাই একটু কাইন্ডলি জানাবা। দক্ষিণ তালপট্টি দ্বীপ। একটু জানাও তো, দক্ষিণ তালপট্টি দ্বীপের কথা জানো কিনা? না ভাইয়া। আচ্ছা, কি জানো? আচ্ছা, বাংলাদেশের সর্ব সর্ব দক্ষিণের স্থান কোনটা? আর একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন করি তোমাদের। বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান, দক্ষিণের স্থান কোনটা? সেরা দ্বীপ। কি দ্বীপ? সেরা দ্বীপ। তো এই ছেড়া দ্বীপ সম্পর্কে জানো? এটাও তোমাদের এখানে দেওয়া নাই। আচ্ছা, আমি বলি, দুইটাই বলি। তো এই যে ছেড়া দ্বীপ, এটা বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। এরপরে বাংলাদেশের দক্ষিণ দিকে আর কোনো জায়গা নাই, দক্ষিণ দিকে আর জায়গা নাই। তো এটা বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, তার নাম হচ্ছে ছেড়া দ্বীপ। যারা কক্সবাজার গিয়েছো, কক্সবাজার না, যারা সেন্ট মার্টিন গিয়েছো,
তারা হয়তো ছেড়া দ্বীপে গিয়েছে সবাই। সেন্ট মার্টিনের ঠিক একটু পাশেই হচ্ছে এই ছেড়া দ্বীপটা অবস্থিত, এটাও একটু মনে রাখবা। এটা কোথায় অবস্থিত? এটা প্রশ্ন থাকলে দিবা কক্সবাজার, তারপরেও যদি আরো ছোট করে দেওয়া থাকে সেটা উত্তর হবে হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন ইউনিয়নে অবস্থিত হচ্ছে এই ছেড়া দ্বীপ। তো আমরা দেখলাম সেন্ট মার্টিন দ্বীপ, যেটার আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। যদি যদি হয় এটা ভাটার সময়, তখন হয় এটা 12 বর্গ কিলোমিটার। এরপরে তোমাদের দক্ষিণ তালপট্টি দ্বীপের কথা বললাম, যে দ্বীপটা এখন আমাদের হাতে নাই। কিসে নাই? হাতে নাই। এটা কার দখলে? এটা ভারতের দখলে। কত সালে গিয়েছে? 2014 সালে আন্তর্জাতিক আদালত কর্তৃক এটা চলে গেছে ভারতের দখলে। কার দখলে গেছে? ভারতের দখলে। কত সালে? 2014 সালে। এর আগে দেখো ভাইয়া, এটা হচ্ছে সাতক্ষীরা। সাতক্ষীরা আর হচ্ছে 24 পরগনার মাঝখানে অবস্থিত। কোথায়? সাতক্ষীরা এবং 24 পরগনার মাঝখানে অবস্থিত ছিল এই দক্ষিণ তালপট্টি দ্বীপ, যেটা এখন ভারতের অধীনে। এবং এই দ্বীপটা জেগে ওঠে কখন জানো? 1970 সালে। কি হয়? 1970 সালে একটা বন্যা হয়, বা একটা বন্যা টাইপের হয়, প্রাকৃতিক একটা দুর্যোগ হয়, তারপরে এই দ্বীপটা জেগে ওঠে, দক্ষিণ তালপট্টি দ্বীপ, যেটা এখন আমাদের অধীনে নেই। আন্তর্জাতিক আদালত কর্তৃক স্বীকৃত হয়েছে এই দ্বীপটা আমাদের না, এটা ভারতের দ্বীপ, 2014 সালের আন্তর্জাতিক আদালত কর্তৃক রায়। ক্লিয়ার কিনা? দ্বীপ, দ্বীপ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে এই দ্বীপ। সবাই বুঝতে পারছো? তোমাদের পড়তে হবে দ্বীপ, দ্বীপগুলো তোমাদের পড়তে হবে। আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবা। যেগুলো কনফিউশন ছিল তোমাদের শীটে আছে, এবং শীটের বাইরে যেগুলো নাই আমি সেগুলো নিয়ে কথা বললাম। শীতের গুলো তো তোমরা পড়তেই পারবা। আচ্ছা, সবাই বলতেছো ক্লিয়ার। নাইম খান ক্লিয়ার, মির্জা টুকটুকি ক্লিয়ার। ওকে। আর কেউ ক্লিয়ার? ওকে। মেধা ক্লিয়ার, রাফি ক্লিয়ার, মৌমিতা আক্তার, জি ভাইয়া ক্লিয়ার ভাইয়া। ওকে। ওকে, রাগিনী বলেছো ক্লিয়ার। ওকে। আচ্ছা, আমরা একটু শীতে চলে যাই। এরপরে আছে ভাইয়া সমুদ্র সৈকতের কথা বলা আছে, যে কি কি সমুদ্র সৈকত আছে বাংলাদেশে। যেমন কক্সবাজার সমুদ্র সৈকত, লাবণী পয়েন্ট, ইনানি বিচ, পতেঙ্গা, কুয়াকাটা। এগুলো তোমরা যারা গিয়েছো তারা তারা তো আরো ভালো বলতে পারবা। আচ্ছা, এরপরে আসো বাংলাদেশে কয়েকটা বিখ্যাত বিল। যে চলন বিল, আমরা একটু আগে বলেছি বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিল। এই চলন বিলের মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, আত্রাই নদী। চলন বিলটা রয়েছে নাটোর, পাবনা, সিরাজগঞ্জে। আড়িয়াল খাঁ, বাইক্কা বিল, তামা বিল, বিলডাকাতিয়া, ভবদহ বিল। এরপরে জলপ্রপাত। আচ্ছা, এই যে জলপ্রপাত, এইখানে একটু আসো। জলপ্রপাতের আরেক নাম কি জানো? জলপ্রপাতের আরেক নাম হচ্ছে ঝর্ণা। কি? কি নাম? আরেক নাম হচ্ছে ঝর্ণা। কি নাম? জলপ্রপাতের আরেক নাম হচ্ছে ঝর্ণা। তো এখানে নাফাকুম আছে। এই যে নাফাকুম এবং এই যে অমিয়াখুম, এই দুইটা জলপ্রপাত একটু দাগ দাও। কারণ এই দুইটা জলপ্রপাত হচ্ছে থানচি বান্দরবনে। কেন দাগ দিতে বললাম? এই দুইটা জলপ্রপাত হচ্ছে একটু ভয়ানক জলপ্রপাত। কারণ এখানে যারাই যায়, এই নাফাকুম এবং অমিয়াখুম, এখানে যারাই যায় তারা আর বেঁচে ফেরার সম্ভাবনা খুব কম থাকে। কারণ এই এই জলপ্রপাতে বা এই ঝর্ণাতে পাহাড় পাথর আছে, এবং পাথরের মধ্যে যখন চলে যায়, তো পানির টানে যখন চলে যায় তখন ওখান থেকে আর উঠতে পারে না। খুবই, তো এই দুইটা জলপ্রপাত একটু ভয়ানক জলপ্রপাত। আচ্ছা, হিমছড়ি পাহাড়ে, হিমছড়ি পাহাড়ে একটা জলপ্রপাত আছে, বলতে পারো সেই জলপ্রপাতটার নাম কি? হিমছড়ি পাহাড়ে একটা জলপ্রপাত আছে, সেই জলপ্রপাতটার নাম কি বলো? আচ্ছা, হিমছড়ি পাহাড়ে, হিম শব্দের অর্থ কি? হিম শব্দের অর্থ ঠান্ডা। এই হিমছড়ি পাহাড় বেয়ে যে জলপ্রপাত বা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে ঠান্ডা পানির জলপ্রপাত। কেমন? ঠান্ডা পানির ঝর্ণা বলা হয়। কি বলা হয়? ঠান্ডা পানির ঝর্ণা বলা হয়। তো এগুলো যদি পড়ো ভাইয়া আপুরা, তো এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবা। এগুলো মুখস্থ আইটেম, বাট এগুলো যদি প্র্যাকটিস করো এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবা।
আচ্ছা, এইখানে একটা মজার জিনিস পাইলাম, এটা হচ্ছে উপত্যকা পাইলাম, উপত্যকা পাইলাম। উপত্যকাটা কি? উপত্যকাটা কি? আচ্ছা, তোমাদের এই জিনিসটা আমি 5 নম্বর প্রশ্নটা একটু ব্যাখ্যা করি। দেখো, প্রশ্নটা বলা হয়েছে, আচ্ছা, তোমরা যারা আছো একটু মনোযোগ দাও। বলা হয়েছে কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি? অবশ্যই এটা হচ্ছে কাপ্তাই ভ্যালি। কি হবে এটা? কাপ্তাই ভ্যালি। একটু আমরা প্রশ্নটা একটু লেখার চেষ্টা করব। প্রশ্নটা বলেছে কাপ্তাই বাঁধের জন্য যে জলপ্রপাতটা হইল, কিসের জন্য? কাপ্তাই বাঁধের জন্য। একটু মন দিয়ে দেখো। উপত্যকা বা ভ্যালি, দুইটা একই নাম, দুই জিনিস। একই নাম, মানে একই জিনিস দুই নাম। কাপ্তাই বাঁধের জন্য যে ভ্যালিটা বা উপত্যকাটা হয়েছে চট্টগ্রামে, তার নাম কি? তার নাম হচ্ছে কাপ্তাই ভ্যালি। কি ভ্যালি? কাপ্তাই ভ্যালি। এটা কেমন ভাইয়া এই কাপ্তাই ভ্যালিটা? এই যে কাপ্তাই ভ্যালি, বা এই কাপ্তাই ভ্যালিটা কেমন ভ্যালি একটু দেখো। আসলে এই যে ভ্যালি বা উপত্যকাটা কি? ভ্যালি বা উপত্যকা হচ্ছে, একটু কনসেপ্ট ক্লিয়ার করি দেখো। ভ্যালি বা উপত্যকাটা কি? ধরো এইটা হচ্ছে একটা এলাকা, পানি, এখানে পানি মানে জল, পানি জমে গেছে, চারপাশে কি? স্থল। চারপাশে কি? স্থল, মানে বদ্ধ পানি, চারপাশে কি ভাইয়া? স্থল। এই যে আমরা দেখলাম লুসাই পাহাড় থেকে একটা নদীর উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করলো রাঙ্গামাটি দিয়ে। প্রবেশ করার পরে এই নদীটা চট্টগ্রাম দিয়ে প্রবাহিত হয়ে এই নদীতে একটা বাঁধ তৈরি করা হয় 1965 সালে। বাঁধটার নাম হচ্ছে কাপ্তাই বাঁধ। কি বাঁধ? কাপ্তাই বাঁধ তৈরি করা হয়। এই ভ্যালিটা কিন্তু একটা কৃত্রিম ভ্যালি। উপত্যকা মানে খাদ না, হ্যাঁ এটা খাদ। এটা তো কি? খাদই তো, এই যে খাদ। মাঝখানে পানি, চারপাশে স্থল। এটা কি খাদই তো? অবশ্যই তো এটা খাদ। দেখো, এই যে কাপ্তাই বাঁধ দেওয়ার কারণে, কাপ্তাই বাঁধ দেওয়ার কারণে এই পানিটা আগে একদম ডাইরেক্ট বঙ্গোপসাগরে পড়তো। কাপ্তাই বাঁধটা দেওয়ার কারণে পানিটা মাঝে মাঝে আটকে রাখা হয়। আটকে রাখার কারণে এই এলাকাটা, এই অঞ্চলটা প্লাবিত হয়। প্লাবিত হয়ে যে জায়গাটা একটু নিচু টাইপের, খাদ টাইপের, সেখানে পানি জমা হয়ে যায়। চারপাশে কিন্তু স্থল জেগে যায়, বা যে জায়গাটা একটু গভীর সে জায়গাটা হচ্ছে, তো এই হচ্ছে বা এই হচ্ছে উপত্যকা বা ভ্যালি। মনে রাখবা এই, এটা হচ্ছে একটা কৃত্রিম ভ্যালি বা কৃত্রিম উপত্যকা। এগুলো মুখস্থ করবা। শোনো, কৃত্রিম ভ্যালি বা উপত্যকা এগুলো যদি পড়ো ধরে ধরে, এগুলো যদি ধরে ধরে পড়ো, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। যদি ধরে ধরে পড়তে পারো, কারণ এইসব জায়গা থেকে প্রশ্ন বেশি থাকে। হ্যাঁ ভাইয়া, সংবিধান থেকে প্রশ্ন থাকে, নদ নদী থেকে প্রশ্ন থাকে, বাট তোমার এই উপত্যকা, ভ্যালি, তারপরে হচ্ছে যেটা বললাম ঝর্ণা, জলপ্রপাত, এই জায়গাগুলো যদি চমৎকার ভাবে পড়ো, যে কয়টা বিভিন্ন বছর এসেছে এবং যে কয়টা ইম্পর্টেন্ট সেই কয়টা ধরে ধরে পড়ো, তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবা। তোমাকে সাধারণ জ্ঞান বুঝে পড়তে হবে, একদম বুঝে বুঝে পড়তে হবে। আমার কথা ক্লিয়ার কিনা? বুঝি নাই তোমার কথা। এরপরে দেখো, এখানে কিছু ব্রিজ টিজের নাম দিছে, এগুলো তোমরা ব্রিজ টিজ তোমরা একবার রিডিং পড়ে নিও। এটা আহামরি গুরুত্বপূর্ণ না, তোমরা এগুলো একবার রিডিং পড়ে নিবা। চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি। আচ্ছা, বাংলাদেশের গণমাধ্যম, এই যে এই জায়গাটা থেকে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম, শুধু এটা এখানে না, তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা সিইউনিতে, এখান থেকে 8 মার্কের প্রশ্ন আসবে। কত মার্ক? 8 মার্কের প্রশ্ন আসবে যে বাংলাদেশের বেতারের সদর দপ্তর কোথায়, বাংলাদেশের তথ্য অধিকার আইন 2009 এটা পাশ হয়েছে কত সালে, রঙিন টিভি চালু হয়েছে কত সালে, এই রঙিন টিভির প্রথম নাটক কি, বিটিভিতে প্রচারিত প্রথম সিনেমা কোনটা, বিটিভিতে প্রচারিত প্রথম নাটক কোনটা, দেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটা, দ্বিতীয় কোনটা, এই যে এইগুলো হচ্ছে তোমাকে পড়তে হবে। এগুলো তোমার রাবি, ঢাবি, তোমার ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে 1 মার্ক থাকতে পারে, রাবিতে তো অবশ্যই থাকবে, এবং জাবিতে থাকবে এখান থেকে 8 মার্কস। কত মার্কস? 8 মার্কসের প্রশ্ন থাকবে, এগুলো তোমাকে পড়তে হবে। এই যে বেঙ্গল গ্যাজেট, তারপরে হচ্ছে কার কোনটা সম্পাদিত,
দিগদর্শনকার, সমাচার দর্পণকার, বঙ্গদর্শনকার, সবুজ পত্রকার, তারপর হচ্ছে সওগাতকার, ধূমকেতুকার, নাঙ্গলকার, এগুলো তোমাকে অবশ্যই 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 তোমাকে পড়তে হবে। এখানে আবার অর্থনীতি দিয়েছে, তোমাদের বেসিক ক্লাসে অর্থনীতি আমি পড়িয়েছিলাম। তো এখানে অর্থনীতি, এখানে ব্যাংক ব্যবস্থা দিয়ে দিছে, এবছর ব্যাংক ব্যবস্থাটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তারপরে মুদ্রা দিয়ে দিছে। আমরা কিছু প্রশ্ন সলভ করতে চাই, এগুলো আমরা পড়েছি। বিভিন্ন পুরস্কার দিচ্ছে, অনেক বড় একটা লেকচার প্ল্যান, অনেক বড়, যেটা এত পড়তে গেলে তুমিও পাগল হয়ে যাবে আর আমি পড়াতে গেলে আমিও পাগল হয়ে যাব। এখানে ম্যাক্সেসে পুরস্কার দিছে, খেলাধুলা দিছে, একটা লেকচারের মধ্যে সবকিছু দিয়ে দিছে। আচ্ছা দেখো, এখানে লেকচার সামারি করছে। সামারিতে দেখো কি করছে। সামারি তো আমরা মনে হয় দেখলে পারবো, যে বলেছে যে দেশের প্রধান নদীগুলো কোন কোনগুলো, এগুলো আমরা জানি। খরস্রোত নদী কোনটা, আমরা বলেছি পাহাড় থেকে বেয়ে যে নদীটা সরাসরি বাংলাদেশে প্রবেশ করেছে সেটা অবশ্যই খরস্রোত হবে। পাহাড়ের ঝর্ণা বেয়ে, পাহাড় বেয়ে যে নদীটা প্রবাহিত হচ্ছে এটা অবশ্যই খরস্রোত নদী হবে। কর্ণফুলী, একমাত্র কর্ণফুলী নদীতে 1662 সালে বাঁধ তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করে। 65 বলেছিলাম, মনে হয় 62 হবে। গভীরতম প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা, এবং দীর্ঘতম নদী পদ্মা, যার দৈর্ঘ্য 341 কিলোমিটার। কত কিলোমিটার? 341 কিলোমিটার। আন্তঃসীমান্ত নদী কয়টা? 57টা, যার 54টা কার সাথে? ভারতের সাথে, আর 3টা মিয়ানমারের সাথে। এই তিনটা কি কি? সাঙ্গু, নাফ, মাতামুহুরী। বুঝতে পারছো? যে নদীর নামকরণ করা হয়, যে ব্যক্তির নাম অনুসারে নদীর নামকরণ করা হয়, খুলনার রূপসা নদী রূপলাল সাহার নাম অনুসারে। মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী, এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার বাদনাতলি পর্বত শৃঙ্গ থেকে যার উৎপত্তি। এটাকে বলা হয় লিভিং এন্টিটি, বলা হয় যে নদীকে লিভিং এন্টিটি বলা হয়, বা এই নদীকে বলা হয় বাংলাদেশে উৎপত্তি বাংলাদেশে সমাপ্তি এমন নদীর নাম। এমন নদীর নামই হচ্ছে কি? তো এই হচ্ছে দেখো আজকের লেকচারের পুরো সামারিটা আছে। এখন আমরা দেখি কিছু প্রশ্ন পাই কিনা, আমরা চাচ্ছি যে কিছু প্রশ্ন সমাধান করতে। যে দেখো, একটা প্রশ্ন পেয়েছি বাদ রিলেটেড। কি রিলেটেড? বাদ রিলেটেড, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই আসতো। যে টিপাই মুগ বাঁধটি যে নদীতে করা হবে, এই যে টিপাই মুগ বাঁধ, কি বাঁধ? টিপাই মুগ বাঁধ, আমি গতদিনে মনে পড়িয়েছিলাম বেসিক ক্লাসে। এই যে টিপাই মুগ বাঁধটা, এটা হচ্ছে বরাক নদীর উপর করা হয়েছে। কোন নদীর উপর? বরাক নদীর উপর। ভারত কিন্তু সবগুলো নদীর উপরই বাঁধ তৈরি করেছে, তার মধ্যে বরাক নদী, সেটা হচ্ছে বরাক এবং তুই ভাই নদীর উপর করা হয়েছে এই নদীটা। এই বাঁধটা বরাক এবং তুই ভাই নদীর উপর করা হয়েছে। এই টিপাই মুগ বাঁধটা কি বাঁধ? টিপাই মুগ বাঁধ। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দিছে। তো আমরা ভাবছিলাম যে নদ নদী থেকে কোনো প্রশ্ন পাবো, তাহলে এটা পড়তে গেলে। আচ্ছা, আচ্ছা, এইটুকুর মধ্যে কারো সমস্যা আছে কিনা? আমরা যতটুকু পড়লাম নদ নদী পুরো বিষয়ে আলোচনা করলাম, এইটুকুর মধ্যে কারো সমস্যা আছে কিনা? তোমাদের এখানে বলে দিয়েছে হচ্ছে এই যে নির্বাচন সম্পর্কে একটু পড়তে বলেছে। যে এই যে মার্কিন নির্বাচন, এটা একটু ইম্পর্টেন্ট। মার্কিন নির্বাচন এটা সাম্প্রতিকের মধ্যে পাবা তোমরা। সাম্প্রতিকের মধ্যে মার্কিন নির্বাচন এই বছর খুব ইম্পর্টেন্ট। আমরা যখন 2020 সালে অ্যাডমিশন দেই, তখনও মার্কিন নির্বাচন থেকে প্রশ্ন আসে। 24 সাল, 4 বছর পরে যখন মার্কিন নির্বাচন আবার হইলো, মার্কিন নির্বাচন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার মার্কিন নির্বাচনটা ছিল, দেখো মার্কিন নির্বাচনে জয়লাভ করেছে কে? ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছে, হেরেছে হচ্ছে কমলা হ্যারিস। আমি আগেই বলেছিলাম কমলা হ্যারিসের জেতার সম্ভাবনা 0%, বিকজ মার্কিন ইতিহাসে কখনো কোনো মহিলা প্রেসিডেন্ট ছিল না, এবং এরা কৃষ্ণাঙ্গকেও পছন্দ করে না। কেমনে কেমনে বারাক ওবামা এদের প্রেসিডেন্ট হয়ে গেছিল, আই ডোন্ট নো। তো এই ডোনাল্ড ট্রাম্পের যিনি হচ্ছে রানিং মেট, তার নাম হচ্ছে ভ্যান্স, মনে রাখবা, ছোট্ট একটা অংশ। এবং কমলা হ্যারিসের ছিল হচ্ছে রাশিদা তায়েব। তো দেখো,
আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এই ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম কি, রাজনৈতিক আদর্শ তিনি হচ্ছেন রক্ষণশীল বা ডানপন্থী বা রিপাবলিক, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি বা উদারপন্থী বা মধ্যপন্থী যারা। এই যে রিপাবলিক তাদের এই ছিল হচ্ছে হাতি, মানে ডোনাল্ড ট্রাম্প দেখবা একটু মোটা কাটা মানুষ, মোটা সোটা মানুষ, এই জন্য হাতির সাথে তাকে যায়। এ হয় মনে রাখবা যে রিপাবলিকান দল যেটা, যেই দলের প্রতীক ছিল হাতি আর এদের ছিল গাধা। এরপরে কালার, গাধা কেন? গাধা যারা হেরে গেছে তারা তো অবশ্যই গাধা হবে। তো কালার হচ্ছে লাল আর এটা হচ্ছে নীল। প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে টমাস জেফারসন, যিনি হচ্ছে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট ছিল। আর এটা হচ্ছে অ্যান্ড্রু জ্যাকসন, যিনি সপ্তম মার্কিন প্রেসিডেন্ট ছিল। এই যে রিপাবলিকান দলের একজন বিখ্যাত বা প্রথম যিনি প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল আব্রাহাম লিঙ্কন, যাকে সবাই আমরা চিনি। আর এইটার ছিল হচ্ছে প্রথম প্রেসিডেন্ট ছিল হচ্ছে অ্যান্ড্রু জ্যাকসন, যিনি সপ্তম প্রেসিডেন্ট ছিল। তো দেখো এদের 24 সালে নির্বাচনী স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, আর এটা লেটস উইন দিস। এরপরে এদের ইস্তেহার, ইস্তেহার হচ্ছে নির্বাচনের আগে যে বলা হয়, যেমন আওয়ামী লীগ সরকার নির্বাচনের আগে 2008 সালে একটা ইস্তেহার দিয়েছিল যে সার্বজনীন পেনশন স্কিম করবে, সার্বজনীন পেনশন পেনশন স্কিম। এখান থেকে কিন্তু কট খেলো, 2024 সালে এসে সার্বজনীন পেনশন স্কিম চালু করলো। এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন শুরু করলো, এখান থেকে আওয়ামী লীগ সরকার কিন্তু চলে গেল। তো এদেরও নির্বাচনী ইস্তিহার দেখো, প্রজেক্ট 25 আর হচ্ছে ফ্রিডম ইনভেস্টমেন্ট ইন আমেরিকা। তো এরা জয়লাভ করে হচ্ছে ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে। ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে এটা ছিল 60তম মার্কিন নির্বাচন। কততম মার্কিন নির্বাচন ছিল এটা? 60তম মার্কিন নির্বাচন ছিল এটা। কততম মার্কিন নির্বাচন ছিল এটা? 60তম মার্কিন নির্বাচন, যে নির্বাচনে জয়লাভ করেছে ডোনাল্ড ট্রাম্প। এবং এই নির্বাচনটা হয় 4 বছর পর পর নভেম্বর মাসের প্রথম সোমবার, এবং পরের মঙ্গলবার নির্বাচিত অনুষ্ঠিত হয়। তো এই হচ্ছে মার্কিন নির্বাচন। মার্কিন নির্বাচন নিয়ে আরো কিছু জানার থাকলে জেনে নিবা। তো এতটুকু পর্যন্ত সবার কারো কোনো প্রশ্ন কোনো থাকলে আমাকে বলো, আমি প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। তো আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, কারণ 1.5 ঘন্টা প্লাস ক্লাস হয়ে গেছে, তোমরাও ঝিমাচ্ছ, অনেকে চলে যাচ্ছ। 40+ ক্লাসে ছিলাম, তার মধ্যে আমরা অনেকেই ক্লান্ত, বিরক্ত, পরিশ্রান্ত। অনলাইনে ফোনের দিকে 2 ঘন্টা তাকিয়ে থাকা আমাদের জন্য একটু কঠিন। তো সেই ক্ষেত্রে কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো। তাসফিয়া বলেছো না ভাইয়া কোনো সমস্যা নাই। তারপর রাফি বলেছো ভাইয়া ক্লিয়ার। তো এমনি তোমরা জিজ্ঞেস করতে পারো যে কোনো রিলেটেড প্রশ্ন, যে ভাইয়া এটা নিয়ে আমার কিছু কনফিউশন আছে, কিংবা এই জায়গা কিংবা এই ইউনিভার্সিটি। টুকটুকি বলেছো ক্লিয়ার ভাইয়া, ওকে। আর কারো কোনো প্রশ্ন? ওকে। ফাতেমা ভাইয়া নো প্রবলেম, রাগিনী বলেছো, ওকে। আমাদের প্রশ্ন নিতে আমি প্রস্তুত, যদি তোমরা প্রশ্ন করো এই মুহূর্তে। ওকে ভাইয়া, আপনার কয়টা ক্লাস পাবো? আর একটা ক্লাস পাবা। এটা আমাদের 10 নাম্বার লেকচার, যেটা এইটা শেষ। 10 নাম্বারটা শেষ। আর একটা ক্লাস আছে আপনাদের, আর একটা ক্লাস বাকি আছে, তারপরে এই সিজনে আপনাদের সাথে বা দেখা ইনশাল্লাহ শেষ। 6টা, 6টা। ওকে। আর কোনো প্রশ্ন? তোমাদের 2 মিনিট সময় দেওয়া হলো আবারও। 2 মিনিটের মধ্যে জানাতে পারো যে ভাইয়া এই প্রশ্ন ছিল কিংবা এই প্রশ্ন আছে, যে কেউ। আচ্ছা, থ্যাংক ইউ রাফি। ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন কবে শুরু হবে? কালকে এটা নিয়ে সিন্ডিকেটের বৈঠক ছিল, বাট তোমরা জানো যে লাস্ট কয়েকদিন আগে আমাদের জুনিয়র ব্যাচ 53তম আবর্তন এর একটা মেয়ে রিকশার ধাক্কায় ক্যাম্পাসের মধ্যে মারা যায়, একদম নতুন মেয়ে। 1 মাস তাদের ক্যাম্পাসের বয়স ছিল। তো তারা মারা যায়। তো মারা যাওয়ার কারণে তো আমাদের ওই কালকে আমাদের রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া ছিল, এই জন্য আমাদের সিন্ডিকেট বৈঠকটা হয় নাই।
আচ্ছা, সমুদ্র বন্দর সম্পর্কে একটু বলেন। দেখো সমুদ্র বন্দর এখানে চমৎকার করে দেওয়া আছে। এই তোমার শীটে যা দেওয়া আছে সমুদ্র বন্দর সব, দেখো এখানে সমুদ্র বন্দর দেওয়া আছে। তো এগুলোই পড়ে নিও, আর আহামরি কিছু পড়তে হবে না। সমুদ্র বন্দর নিয়ে এখানে দেওয়া আছে ভাইয়া, এখানে সমুদ্র বন্দর দেওয়া আছে ফাতিমা। আমি শীট দেখলাম তো, সমুদ্র বন্দর এখানে দেওয়া আছে তো, পড়ে নিও। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো।